কোভিডের সময় আমরা কোয়ার্টারলি টাকা পাইতাম। মার্চে সব লকডাউনে বন্ধ হয়ে গেছে, এপ্রিলে টাকা পাইনি। আমার টাকা আছে হলো এপ্রিল পর্যন্ত, এপ্রিলে টাকা পাওয়ার কথা, পাইনি, 1 মাস চালাইছি। মেতে এখনও টাকা পাইনি। আমার এখনো মনে আছে বাবার কাছে 16 লাখ টাকা ধার নিয়েছিলাম, বিকজ বেতন দিতে হবে। তখন প্ল্যান অনেকের মাথায় আসে, বাট দ্য ডিফারেন্স ইজ কতজনের উপর এক্সিকিউট করতেছে। আমার কাছে মনে হয় আইডিয়া ইনটু এফার্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট। আইডিয়া 100, এফার্ট তখন 0, রেজাল্ট 0ই হবে। সো দ্যাটস আ ভেরি ফান্ডামেন্টাল থিং। আপনার বয়স 60 বছর, you are happily married, probably have kids by then, right? They're also grown up, right? ওই টাইমটায় what do you want life to look like and what do you want your business to look like? ওই টাইমে আমি নিজেকে অপারেটর রোলে দেখি না। ওই টাইমে আই রিয়েলি ওয়ান্ট যে So I have interviewed Ayman Sadiq in a lot of shows এবং Ayman Sadiq ভাই এমন একজন পার্সোনালিটি যার অনেক ইন্টারভিউ আপনি অনলাইনে অনেকবার দেখেছেন, কিন্তু এই মানুষটার মধ্যে যে ব্যবসায়ী পার্সোনাটা আছে, কিভাবে আসলে 10 মিনিট স্কুলকে একটা কোম্পানি হিসেবে, একটা বিজনেস হিসেবে দেখা যায়, রান করা যায়, কিভাবে একদম শুরুর থেকে, যেখানে আসলে আপনার জার্নিটা শুরু হতে পারে একটা কোম্পানির স্পন্সরশিপ দিয়ে, এবং তারপর ইভেনচুয়ালি ইউ ক্রিয়েট প্রোডাক্টস যেটা আপনার কোম্পানিকে সাস্টেনেবল হতে হেল্প করে, কিভাবে দেশীয় ইনভেস্টর সিনারিও থেকে ইন্টারন্যাশনাল ইনভেস্টর সিনারিও অনেক ডিফারেন্ট, এবং কিভাবে আপনি একটা পিচ ডেক ক্রিয়েট করতে পারেন থেকে শুরু করে কিভাবে ইউ কাম অ্যাক্রস ভেরি নিউ টার্মস অ্যান্ড মেট্রিক্স অফ ইভ্যালুয়েশন যেটা ইন্টারন্যাশনাল সিনারিওতে ইউজ করা হয়, হাউ 10 মিনিট স্কুল ডিড দ্যাট, হাউ Ayman Sadiq navigated থ্রু সিচুয়েশনস লাইক দিস। এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের আজকের এপিসোড, যেখানে অবভিয়াসলি থিংস গেট অনেক পার্সোনাল বিকজ হি ইজ মাই মেন্টর অ্যান্ড আই হ্যাভ লার্ন দ্য মোস্ট অ্যামাউন্ট অফ থিংস ফ্রম হিম। বাট এই এপিসোডে you get to look at 10 Minute School and Ayman Sadiq from a very different perspective that will probably help a lot of founders and a lot of people with cool ideas with their journey. So enjoy this entire episode and watch it end to end, and make sure that you are taking a lot of notes because Ayman Sadiq will deliver values every minute of this podcast. Happy watching. So I have noticed যে একটা মানুষ আসলে একভাবে শিখে, সবার শিখার এক রকমের প্যাটার্ন থাকে, and as we grow older, especially university by university পরে, you find your own way to learn. It doesn't always have to be through একটা classroom, doesn't always have to be through books for everyone. আমার জন্য যেমন পডকাস্ট অনেক ভালো লাগে, আমার মনে হয় যে পডকাস্ট থেকে I literally steal a lot of experience and lessons, especially if you're trying to play with something যেটার খুব বেশি একটা লোকাল এক্সাম্পল নাই বা কনটেক্সট নাই। And there are also people, যেই মানুষগুলোর সাথে ইফ ইউ ডু দ্য কনভারসেশন রাইট, ওখান থেকে এমন লেসন বাইরে আসবে যেটা আপনি কোনো জায়গায় পাবেন না, লাখ টাকা খরচ করে পাবেন না। সো দ্য হিউম্যান বিং আই হ্যাভ ইন দিস পডকাস্ট ইজ সামওয়ান লাইক দ্যাট, যে যার কাছ থেকে আমি জীবন সবসময় অনেক লেসেন্স চুরি করার ধান্দায় ছিলাম আর কি, যে আই উইল জাস্ট লার্ন অ্যাজ মাচ এজ আই ক্যান। দ্যাট ইজ হাউ আই ফার্স্ট গট ইন টাচ উইথ Ayman Sadiq, অ্যান্ড দ্যাট বিগেন যখন আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিলাম IB-তে। And since then, I have always learned from him. So, সবার একটা পার্সোনাল সাইড থেকে, প্রফেশনাল সাইড থাকে, and like different টাইপের areas in life we play with. But if I have to mention that there's one person যেখান থেকে I've learned the most, that would always be you without any doubt. Right? Means a lot, Rafsan. And it's so true on the other end as well. I think learned a lot of stuff from you as well. You're being just humble and modest, not at all. but then this is very true in my life, and the other thing about Ayman bhai is he would always push you to learn. এখন ওইটা of course it helps you, but it also helps him, because let's say when I was working with 10 Minute School, so of course if I learned more, that helps the company as well. Absolutely. But we experience it through whatever I had to learn about content, about social media, about organic growth, যেটা এখনো পর্যন্ত বলা যায় যে I'm selling and I'm using in my workplace. So in this podcast, which is definitely very different from Water Show, very different from any interview, any interaction we've had so far, it's purely about business. It's called China Business by DIVC, Dekko Isho Venture Capital. যেখানে একটা venture capital works with startups, companies, and how to take them to the next level through a comprehensive support system. So এইখানে আসলে আমি আজকে ব্যবসা শিখতে বসছি with someone I really admire and someone I learned a lot from. So that is what this episode is going to be. I know that there are hundreds of interviews already with Ayman Sadiq, যেখানে you have shared thousands of pieces of information and your brain, but I'll try to
মেক দিস পডকাস্ট বা দিস এপিসোড ইন সাচ এ ওয়ে যাতে আপনার বিজনেস অ্যাকিউমেন্টটা কামস আউট রিয়েলি ওয়েল অ্যান্ড ওখান থেকে অনেক মানুষ ব্যবসা সম্পর্কে অনেক কিছু শিখে যায় অ্যান্ড before we begin, thank you so much to Isho for helping us decorate this set in a wonderful way. Love your support all the time. But yes, Ayman bhai. So first of all, do you think যে first of all, আমার মনে হয় startup is a very fancy term. ব্যবসা is the real term. And আপনিও ব্যবসায়ী, right? And in a lot of ways, everything is ব্যবসা. Even being a personality on social media is a business. Yeah, of course. And you have to run it in a certain way. You make profit out of it. Are company to company. So do you think the businessman that you are today, this is exactly what you wanted to become when, let's say, I met you in IBA তে তখন দেখতাম যে আপনি 4th ইয়ারে বা ফাইনাল ইয়ারে ছিলেন, মাত্র 10 মাস শুরু করতেছেন? Is there a difference in the expectation or যদিও আমরা দুজনই সেম জায়গা থেকে পড়াশোনা করছি, ব্যবসায়ী শিখছি, বিবিএ পড়ছি, but ওখান থেকে কেউ ব্যবসা করে না, mostly everyone becomes managers, so yes, I don't know, but ও ব্যবসায়ী হওয়া ভালো, বাট দিন শেষে অনেকে হয়। বাট আমার কাছে মনে হয়েছে তখনকার কথা যদি বলি, আমি খুব বেশি কম্পিটিশন করতাম, বিজনেস কম্পিটিশন। এটার একটা মেইন রিজন ছিল কি, সত্য কথা বলতে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তারপর আইবিতে আসছি, বিবিএ পড়তেছি। আমি আসলে খুব একটা বুঝতাম না, বাংলা মিডিয়াম স্টুডেন্ট ছিলাম, শুরু থেকে ইংলিশটা ধরতে একটু কষ্ট হইতো। ইংলিশ ধরতে কষ্ট হইতো বলবো না, আমি বললাম বা আশেপাশের মানুষজন যত স্পন্টেনিয়াসলি জিনিসপত্র রেসপন্ড করতো, ক্লাসে বলতো, আমি এটা পারতাম না। সো ওইখান থেকে না আমার কাছে মনে হচ্ছে আচ্ছা আমি প্রবলি বুঝি না, আমি প্রবলি জানি না। অ্যান্ড দেন আমার কাছে কিছু বিজনেস কম্পিটিশনের আইডিয়া আসলো যে এটা করা যায়, এটা করা যায়। আমি দেখলাম আমার কিছু ফ্রেন্ডরা পার্টিসিপেট করছে, আমার তখন ওই সাহসটা হয় নাই। অ্যান্ড আমি তখন দেখলাম ওদেরকে কিছু কম্পিটিশন জিততে। একটা কম্পিটিশনের ফিনালেতে আমিও ছিলাম, র্যাডিসনের গ্র্যান্ড বল রুম, কনফিডেন্ট ব্লাস, আই হ্যাড গুজ বাম্পস, বুঝছো? আমার ওখানে ফ্রেন্ডরা পুরস্কার পাচ্ছে, ওর প্যারেন্টসরা যায় ছবি তুলতেছে। which year was this? এইটা 2000 IB এর কোন ইয়ারে? IB এর একদম ফার্স্ট ইয়ার, 2012 সালের কথা। আমার কাছে মনে হচ্ছে আই ওয়ান্ট দিস এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, বাট আমি তো ব্যবসা বুঝি না। সো তখন থেকে আমার কেন জানি মনে হচ্ছে একটু রিসার্চ করি, একটু পড়ি, এর জন্য টিম বানাইতে হয় না অল। সো ওইটা করতে করতে আমার বিজনেস কম্পিটিশনে আসা, বিজনেস কম্পিটিশনে প্রচুর কেস সলভিং আনা, কেস সলভ করতে যে অনেক সিনিয়রদের সাথে দেখা করে যে ভাই কীভাবে করতে হয় না করতে হয়। সো 2012 সাল 13 সাল ওয়াজ দ্য টাইম, যেই টাইমে আমার কাছে মনে হয়েছে যে আমার বিজনেসটাও একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সাইন্টিফিক একটা জিনিস, লজিক্যাল ফ্রেমওয়ার্ক ফলো করতে হয়। খালি সায়েন্সের লজিক্যাল ফ্রেমওয়ার্ক আছে, কমার্সের কিছু নেই না, এমন না। সো আমার ওই টাইমটা থেকে আমার ওই বীজটা বপন হয়েছে যে না, বিজনেস অনেক সাইন্টিফিক জিনিস আছে, এর ভিতরে ঢোকা উচিত। 14 সাল আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে একটা কিছু করতে চাইছি, বাট আমি বিজনেসম্যান হব ওইটা মাথায় ছিল না। 10 মিনিট স্কুল শুরু করার রিজন অনেকবার বলছি, পড়াতে ভালো লাগতো। আস্তে আস্তে আমার কাছে মনে হয়েছে যে বিজনেস সেলফটা গ্রো করছে। 2016 সালে যখন পাস করে বের হয়েছি, ফার্স্ট টাইম বিজনেসের থ্রুতে টাকা আসছে, ওয়াজ দ্য টাইম যখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা না, দিস ইজ নট জাস্ট আ প্যাশন প্রজেক্ট, দিস ইজ নট জাস্ট আ স্টার্ট আপ, ইট ক্যান অলসো মেক মানি। সো আমার কাছে অলওয়েজ না ওই পরিচয়টা পরে রাখতাম, যে অন্টারপ্রেনার পরিচয়টা। বাট ফার্স্ট টাইম যখন টাকা পাইছি, টাকা আমার এমপ্লয়ীদেরকে বেতন দিছি, তুই একদম শুরুর দিকে ছিলি, কেউ টাকা পাইতো না, একদম ভলান্টিয়ার কাজ করতো, তাও ভালো আর্লি পাইছি, মানে আর্লি, হ্যাঁ তাও পাইছি, মানে একদম শুরুর দিকে। তখন যখন টাকা দেওয়া শুরু করলাম, তখন মানে ওয়াও, দিস ইজ গ্রেট, টাকা আসতেছে, টাকা দিচ্ছি। তার মানে 2016 সাল ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন আমার কাছে মনে হয়েছে না ঠিক আছে, এটা একটা বিজনেস, আমি একটা ব্যবসায়ী, অন্টারপ্রেনার বলতাম, কুল লাগতো। অন্টারপ্রেনার ভাই অনেক ফ্যান্সি একটা টার্ম, আই ডোন্ট নো লাইক, হ্যাঁ, বাট ব্যবসা ইজ দ্য রিয়েল টার্ম। বাট আমার এখন মনে আছে যে IBA তে মানে when I saw you as a junior, আপনার সবচেয়ে বড় স্কিল সেট আমার সবসময় দূর থেকে লাগতো হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন, যে you know how to catch people's attention, you know how to like talk to a huge crowd in a way that everyone listens to you, and আমি দেখতাম আপনি এটা ইউজ করেন, like you utilize it in like the best possible way, right? So that is something যেটা বোঝা যেত। অ্যান্ড দেন আরও যেটা বোঝা যেত যে আপনি ওইটাই আসলে টেকনিক্যালি ইউজ করতেছেন মানুষকে পড়ানোর টাইমে, মেন্টরসে পড়ানো হোক আর হচ্ছে কি অনেক বড় একটা ব্যাচ হয়ে গেল যখন আপনি পড়াতেছেন। সো এটা আসলে কামস ডাউন টু দ্য সেম থিং। অ্যান্ড আই স্টিল রিমেম্বার when you said about business competitions, যে আমার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস অথবা বিজনেস কম্পিটিশন বলবো না, কম্পিটিশন দ্যাট আই ওয়ান ওয়াজ টেনেনর ইউথ ফোরাম। সো ওইটাতে ফাইনালে আই ওয়াজ সো কনফিডেন্ট, বিকজ ফাইনালের আরও 2-3 সপ্তাহ আগে আমি ফাইনালে কী প্রেজেন্ট করবো ওইটা আমি আয়মান সাদিক, ইভেন আয়মান সাদিকের টিমমেট সবাইকে দিয়ে ওয়েট করায় ফেলে, দিস ইজ গোয়িং টু বি মাই প্রেজেন্টেশন, তো ইউ গিভ মি ফিডব্যাক। তো মাই প্রেজেন্টেশন ইজ রেডি লাইক উইকস ব্যাক, অ্যান্ড দেন when I presented on the stage, came back, তো
রেজাল্ট দেওয়ার আগে আরো 3 জন প্রেজেন্ট করবে, আইমান ভাই অলরেডি আমরা কনগ্রাচুলেট করে দিচ্ছি, কনগ্রাচুলেশনস তুই জিততেছিস, এরকম একটা ব্যাপার। লাইক হোয়াট, বিকজ আমি তখন এত কম্পিটিশন দেখছি, আমি দেখে বললাম জানা এটা হয়ে গেছে গড, তাইলে মনে হয় হয়ে যাইতে পারে। এন্ড ইভেন্চুয়ালি আই ওন, এন্ড আই এম রিয়েলি গ্রেটফুল যে নট জাস্ট দ্যাট কম্পিটিশন, অনেক কম্পিটিশনে লাইক মি অনেক জুনিয়র আপনার কাছে গেছে, এন্ড আপনি ইউ গাইডেড দেম, ইউ হ্যাভ অলসো ওন লাইক কম্পিটিশনস বাংলাদেশে বিদেশে, মানে কোনো কিছু বাদ দেন নাই, রাইট? বাট স্টিল মানে ওইটা তো খুবই কুল একটা দুনিয়া, বিকজ আমার কাছে মনে হয় বিজনেস কম্পিটিশন থেকে খুব কম আইডিয়া রিয়েল লাইফে আসে, মোস্ট অফ দি আইডিয়াস ডাই ওই মানে একটা ভালো জিনিসকে বলি রাফসান, যেমন তুই যেটা বলি না যে কম্পিটিশন এন্ড প্রেজেন্টেশন, আমি কিন্তু আমার টিমের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রেজেন্টার ছিলাম। আমার বিকজ ইউ হ্যাড সাজিদ ভাই এন্ড ইসমাইল, এক্স্যাক্টলি, ডিবেটার্স, অস্ট্রালস জিতা ডিবেটার্স, ইংলিশে সুপার গুড। আমি কিন্তু আমার টিমের ওয়াজ দ্য ওয়ার্স্ট স্পিকার, বাট দ্যাট হাম্বলড মি, আই লার্ন লট অফ স্টাফ। আমি একটা মজার স্টোরি বলি, আমাদের 3 জনের বা 4 জনের টিম যখন ছিল তখন দেখলাম যে 3 জনই ইংলিশ মিডিয়াম, আমি বাংলা মিডিয়াম। অফকোর্স আমার ইংলিশ পারি, বলতে পারি, বাট অত সুন্দর হয় না, বুঝছিস, ভোকাবুলারিটা তো ভালো না। আমি প্র্যাকটিস করতাম না, ওদের সামনে প্র্যাকটিস করতে লজ্জা লাগতো, ওদের ওয়ার্ডস ভোকাবুলারি এত জোস, আমার তো না, আমি সাইডে প্র্যাকটিস করতাম। বাট দ্যাট টট মি আ লট অফ স্টাফ, যে আচ্ছা ঠিক আছে, এক কথা এত সুন্দর করেও বলা যায়, ভোকাবুলারি ইউটিলাইজেশন এত সুন্দর করে হয়। আমিও তো আইবির ভর্তি পরীক্ষার সময় 2500 ভোকাবুলারি মুখস্থ করছি, আমি কখন ইউজ করতাম, বাট দ্যাট টট মি আ লট অফ স্টাফ। বাট একটা জিনিস আমি বলবো, যেটা থেকে আমি বলতে যাচ্ছিলাম, যে বিজনেস কম্পিটিশন অনেক আইডিয়া মারা যায়, ট্রু, বাট আমার কাছে মনে হচ্ছে যে বিজনেস কম্পিটিশন করার মেইন আইডিয়া এটা না যে একটা আইডিয়া বড় করে করতে হবে, বাট ইউ লার্ন দ্য লজিক্যাল ফ্রেমওয়ার্ক অফ হাউ টু অ্যাপ্রোচ আ বিজনেস, হাউ টু ফাইন্ড দ্য প্রবলেমস। প্রবলেম আর সিমটম যে আলাদা জিনিস, এটাই যেমন আমার লাইফে যে কত জায়গায় হেল্প করছে, যে আই কুড মানে ক্লিয়ারলি ডাইসেক্ট, না দিস ইজ আ সিমটম, আই ডোন্ট টক অ্যাবাউট ইট, লেটস ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল প্রবলেম, let's figure out 2-3 alternatives, then find out the best alternative, then proceed to it. So it gives you a logical framework for every problem in life, and then তখন না stuck লাগে না, because you have a logical framework. So এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে বিজনেস কম্পিটিশন থেকে আমি শিখছি। সরি টু কাট ইউ অফ, বলছি কোনো ব্যাপার নেই। সো বাট দেন ওই তো মানে বিজনেস কম্পিটিশনে অফকোর্স দ্য প্রসেস টিচার্স ইউ লট। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে আইবিও তো খুবই হাইলি রিগার্ডেড একটা ইনস্টিটিউট, বেস্ট বিজনেস স্কুল অফ বাংলাদেশ, বাট ওইখানে আসলে সবচেয়ে বড় ক্লাসরুম আমার কাছে কম্পিটিশনগুলোই মনে হয়েছে, যেখানে গিয়ে আসলে একদম জিতার জন্য দিন রাত লাইক রাত জেগে লাইক ইউ পুট আস ইন আ কম্পিটিশন, উই উইল ডাই ট্রাইং টু উইন ইট, বাট আদারওয়াইজ খুব একটা আমার যেন মনে হচ্ছে আমি কখনো গ্রেড পাই এতটা কষ্ট পাই না যতটা কম্পিটিশন হেরে মানে বিকজ এভরিওয়ান টকস অ্যাবাউট ইট, ওরা জিতছে বা ওরা হারছে, এন্ড আইবিএ হয়ে হারছে অন্য ইউনিভার্সিটির সাথে, এরকম অফকোর্স উই আর লাইক দ্যাট এরকম। এনিওয়ে, বাট দ্যাট ইজ দ্য টাইম ইউ স্টার্ট 10 minute স্কুল, রাইট? অ্যান্ড শুরুর দিকে বিকজ মানে আই এম ভেরি ফর্চুনেট যে আই ওয়াজ আ পার্ট অফ দ্যাট হোল থিং একদম শুরুর দিক থেকেই। সো আই হ্যাভ সিন ওই ডেজগুলা যেখানে একটা ছোট্ট চিপা রুমের মধ্যে থেকে লাইক ভিডিও বানায় দ্য হোল থিং স্টার্টস, অ্যান্ড হাউ দ্য হোল স্টোরি ইজ সো ডিফারেন্ট ফ্রম সো মেনি আদার লাইক স্টার্ট আপস বলি, কোম্পানিজ বলি, ব্যবসা বলি, যেখানে মানুষের ফার্স্ট কোয়েশ্চেন থাকে হচ্ছে ক্যাপিটাল, মানে টাকা দিয়ে ইনভেস্ট করে তারপরে এটাকে আস্তে 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 আরও বড় করতে হবে, বা কারো কাছ থেকে টাকা নিয়ে তারপরে বড় করতে হবে। বাট আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্রোচেস দ্যাট আই স ইন ইউ, যেটা আমিও পরে অনেকভাবে ইউজ করছি, সেটা হচ্ছে টাকা ছাড়া কেমনে করা যায়। হোয়াট ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি, হোয়াট ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ান যে তোমাকে টাকা দিবেও না, স্টিল কুড ইউ মেক সামথিং। সো এটা যেমন 10 minute স্কুলের ক্ষেত্রে হয়েছে, আবার 10 minute স্কুল থেকে আমি আমার লাইফের ফার্স্ট শো বানাইছি, ওটার ক্ষেত্রে হয়েছে, বিকজ মানে আই স দিস ইন হিম যে এই লোক ফার্স্টে টাকা ঢালে না, কারো কাছে টাকা চায়ও না, এই হচ্ছে ফার্স্টে যা আছে ওটা নিয়ে পড়ে যাবে, ফ্রি কী কী টুল আছে ওইটা নিয়ে বড় করা শুরু করবে। তো ওর কাছে গিয়ে যদি আমি বলি যে হ্যাঁ আমি শো বানাবো, এর বাজেট 50,000 টাকা হবে না, সো আই মেড আ PDF, অ্যান্ড যেটার মধ্যে আসলে দ্য হোল থিং ওয়াজ এটাতে কোনো টাকা লাগবে না, আই জাস্ট নিড দ্য প্ল্যাটফর্ম যে আই উইল মেক মাই ফার্স্ট শো। সো ইফ ইউ থিঙ্ক ইটস ইজ ভ্যালুয়েবল, তাহলে হচ্ছে আমি এটা প্রসিড করি। সো একদিনের মধ্যে ওই প্রজেক্ট পাস হয়ে গেছে, বিকজ এখানে কোনো বিল ইনভলভ নাই, রাইট? অ্যান্ড দেন আই হ্যাড মাই ফার্স্ট শো, অ্যান্ড দেন ইট অ্যাকচুয়ালি লাইক মানে টুক মি টু মাই জার্নি। বাট ডু ইউ থিঙ্ক ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই শোটাতে আমি আসার ফলে তোর লাইফে একদম ফার্স্ট শো 10 MS শো থেকে শুরু করে হ্যাশট্যাগ থেকে তো সবগুলো যতগুলো আছে, ইয়েস আছে। নো, আই লাভ হ্যাভিং মানে সাম পিপল অ্যাজ গেস্টস এভরিওয়্যার, বাট হ্যাঁ ইউ হ্যাভ বিন দেয়ার ইন এভরি শো দ্যাট আই ক্রাফটেড, অ্যান্ড ফর অবভিয়াস রিজনস, বিকজ আইমান সাদিক এটাতে যেমন করে ফিট ইন করে, ওয়াটার শোতে কোনো খুব ভালো মতো ফিট ইন করে। ওয়াটার শো দ্যাট এপিসোড ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট ওয়াচড এপিসোডস এভার, অ্যান্ড দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট পার্টস অ্যাবাউট ইউ অ্যাজ আ পার্সোনালিটি। কিন্তু
যদি এই ব্যবসা সাইডে আসি ধরেন, সো শুরুর দিকে কিন্তু এমএন স্কুলে কিন্তু দ্যার ওয়াজ লাইক আদৌ কোনো রেভিনিউ মডেল থাকবে নাকি থাকবে না, মানুষ টাকা দিয়ে পড়াশোনা করবে তাও অনলাইনে, বা একটা চ্যারিটি ফিল হয়ে যাচ্ছিল যখন একটা কোম্পানি কামস ইন অ্যান্ড ইনভেস্ট ইন ইউ অ্যাজ CSR, তখন আসলে কিন্তু জিনিসপত্র ভালোই একটা না নন প্রফিট অ্যাঙ্গেলে চলে যাওয়ার একটা চান্স থাকে যে আমরা সবের কাজ করি সবার জন্য, আমরা তো টাকা পয়সার মধ্যে নাই, এরকম একটা ফিল চলে আসে। বাট ওই ফিল থেকে এই জিনিসটাকে একটা বিজনেস হিসেবে যে মানে ট্রানজিশনটা, হাউ ডিড দ্যাট হ্যাপেন ফর ইউ? আই নো মাই পার্সপেক্টিভ, বাট আই ওয়ান্ট ইউর পার্সপেক্টিভ। টু থিংস, ফার্স্টে উই পার্ট নিয়ে আমি কিছু বলতে চাই যে কোনো জায়গায় একটা পিচ ডেক নিয়ে যাওয়ার থেকে একটা প্রোডাক্ট নিয়ে যাওয়ার মধ্যে ভ্যালু অনেক বেশি। প্রোটোটাইপ নিয়ে যাওয়ার মধ্যে, প্রোটোটাইপ, আবার যদি প্রোটোটাইপ পসিবল না হয়, জাস্ট মুখের কথা বলার থেকে একটা পুরো ডিটেইল প্রেজেন্টেশন নিয়ে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্ল্যান অনেকের মাথায় আসে, বাট দ্য ডিফারেন্স ইজ কতজনের উপর এক্সিকিউট করতেছে। আমার কাছে মনে হয় আইডিয়া ইনটু এফর্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট। আইডিয়া 100, এফর্ট তখন 0, রেজাল্ট 0ই হবে। সো দ্যাটস আ ভেরি ফান্ডামেন্টাল থিং দ্যাট আই উড অ্যাডভাইস যেই দেখতেছে যেটা করা যায়। আমার যদি একটা আইডিয়া থাকে, আমি এটা অ্যাটলিস্ট একটা ডেক বানাবো, তার থেকে একটু বেটার হয় যে ওটা একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, MVP বলে, একটা MVP বানায় নিয়ে যাবো। তার থেকেও ভালো হয় যদি একটু কিছুদিন ব্যবসাটা রান করে 1-1.5 মাসের রেজাল্ট যাওয়া যায়, তাহলে হয় কি আদার সাইড থেকে যে শুনতেছে ও কনভিকশনটা আরো বেশি পায়, ট্রাস্টটা পায়, ও বুঝে যে ওর ইন্টেন্ট আছে এই ব্যবসাটা করার। সো এই পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডু ইউ ওয়ান্ট টু শেয়ার আ ফিউ রিসোর্সেস যে কেউ যদি MVP বা একটা প্রোটোটাইপ বানায় নিতে চায়, তাহলে আসলে হোয়াট আর দ্য বেস্ট ওয়েজ টু লার্ন অ্যাবাউট ইট অ্যান্ড ডু ইট? আমার মনে হয় যদি ফার্স্টে বলি আইডিয়া থেকে কিভাবে পিচ ডেক বানাতে হয়, খুবই সিম্পল। পাওয়ার পয়েন্টে বানাতে পারি, গুগল স্লাইডে বানাতে পারি, ক্যানভার প্রিলোডেড টেমপ্লেট আছে স্টার্ট আপের বা বিজনেসের স্লাইড বানানো, প্রিলোডেড হাজার জাস্ট খালি ওখানে জায়গা মতো ইনফরমেশন বসালে হয়ে যাবে, অ্যান্ড ওইটাকে একটা ডেক বানায় জাস্ট মানুষজনকে দেয়া। And also you have like I think মানে at minimum 2-3 courses by now যেটার মধ্যে আসলে you have ডিটেইলে বলা আছে যে কিভাবে। আমার একটা প্রেজেন্টেশন কোর্স আছে, মিলিয়নস অফ মানুষ দেখছে, বাট দ্য ফ্যাক্ট ইজ ওইটা বানানোটাতে মানুষ এখনো ওই এফর্টটা দেয় না। বানাও, কারণ কি জানো, আমি বানানোর পর আমি আমার ফার্স্ট আইডিয়াগুলো আমার সব স্টুডেন্টদেরকে দেখাতাম, যেই দেখতো কেমন হয়েছে, এরকম কিছু করলে আসবি নাকি, অ্যান্ড মানুষজন আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করে। আমি ফেসবুকে ফার্স্ট পোস্ট দেওয়ার আগে আমার আশেপাশে সব মানুষ জানে যে আমি এটা নিয়ে করতেছি, আর অনেক মানুষ ভাবে যে আচ্ছা আইডিয়া তো চুরি হয়ে যাবে, এত নভেল আইডিয়া নিয়ে বাংলাদেশে এত কাজ হয় না, এত মানে ডিপ টেক বাদে খুব রেয়ারলি আমরা খুবই নভেল জিনিস নিয়ে কাজ করি, রাইট? ইনফ্যাক্ট পিচ ডেকের পাওয়ারটা মানে লাইক ঠিকঠাকভাবে বানানো একটা ডকুমেন্টের পাওয়ার আই হ্যাভ সিন ইন শো বিজনেস অ্যাজ ওয়েল। লাইক আমার জন্য একদম প্রথম দিকে when nobody knows you, একটা খুব রেপুটেড মানুষকে শোতে আনতে গেলে ইউ হ্যাভ টু কনভিন্স দ্যাট পার্সন যে দিস উইল বি ওয়ার্থ ইট ফর ইউ। অ্যাবসলিউটলি। সো আই ডিড দ্যাট থ্রু সর্ট অফ লাইক আ পিচ ডেক। আমি আমার ফার্স্ট শো এর গেস্ট দেখে সবসময় একটা PDF পাঠাইতাম, যেটার মধ্যে খুব নাইসলি লিখতাম যে কেন এই শোটা ডিফারেন্ট, কেন দিস ইজ ওয়ার্থ ইট ফর ইউ, অ্যান্ড এটার মধ্যে কী কী হবে যেটার কারণে ইউ উইল অলসো এনজয়। সো আই গট রিয়েলি গুড ফিডব্যাক আউট অফ ইট, যে এই প্রথম মনে একটা শো থেকে আমাকে একটা PDF পাঠানো হয়েছে যেটার মধ্যে পুরো প্ল্যান লেখা, যেটার মধ্যে ইয়েস অফকোর্স আই ডোন্ট নো ইউ বাট আই নো ইউর প্ল্যান, আই নো দ্যাট ইউ হ্যাভ আ প্ল্যান উইচ ইজ রেয়ার। সো অ্যান্ড দ্যাট ওয়ার্কড। So I can totally see and agree why মানে ওই ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েটেড থ্রু আ ডকুমেন্ট, থ্রু আ পিচ ডেক, হোয়াটএভার ইউ কল ইট, মানে ওটা ওয়ার্ক সো ওয়েল। অ্যাবসলিউটলি। অ্যান্ড লিখার ফলে আর্টিকুলেশনটা অনেক হেল্প করে টু গিভ ইউ ক্ল্যারিটি অফ থট, যে আমি আসলে কি বেচতে আসছি, আমি কি বেচতে আসছি, আমি কি করতে আসছি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি আসে ট্রানজিশন। আমার মনে হয় এখানে একটা ভালো জিনিস শেখার আছে, সেটা হলো বিজনেস মডেল। আমি যখন শুরু করছিলাম, আমি যদিও মানে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কারণে অনেক বিজনেস মডেল জানতাম, বাট ওই জিনিসটা না আমার ব্যাক অফ মাইন্ডে ছিল না। এই জন্য বহু বছর পরে আমরা হয়তো বা ফার্স্ট বিজনেস মডেল শিফট করছি। যেমন 10 মিনিট স্কুল যদি বলি, আমাদের ফার্স্ট বিজনেস মডেল ছিল হলো স্পন্সরশিপ লেড, যে স্পন্সররা টাকা দিবে। আমরা কি তৈরি করি, কন্টেন্ট তৈরি করি। কীভাবে দিই? ফ্রিতে যদি দিই তার মানে কনজিউমারের কাছ থেকে টাকা পাই না। কনজিউমার যদি টাকা না দেয় তাহলে কে দিবে? কাউকে তো দিতে হবে, স্পন্সর দিবে। সো আমরা স্পন্সরের লোগো দেখাতাম কনজিউমারকে, কনজিউমার লোগো দেখতো, স্পন্সর আমাকে টাকা দিত। That was the model. আমি যখন দেখলাম and the sponsor would benefit hugely from yes, মানে স্পেশালি ব্যাক ইন দ্য ডেজ অফ 2014-15 সাল কেউ করতেছে না। ইনফ্যাক্ট 19 সাল পর্যন্ত কেউ করে না। এটার একটা প্রবলেম যেটা আমরা অনেক ফেস করতাম, সেটা ওয়াজ যে অনেক ক্ষেত্রেই পুরা বিজনেসটা উড বি ওই স্পন্সরের একটা প্রজেক্ট টাইপের একটা লুক, বিকজ when someone sponsors you the entire company's operation,
তখন আসলে দে উইল অলসো ডু আ লট অফ পিয়ার অ্যান্ড যেভাবে করে জিনিসটা পোর্ট্রে করা হবে মনে হবে যে ইটস প্রবাবলি জাস্ট আ ভেঞ্চার। ইনফ্যাক্ট আমাদের ব্র্যান্ড কালার ওইভাবেই আসছে। and it was so difficult for us to convince people যে না, that's not the entire That's not the company, entire thing. we are on our own. আর ডিফারেন্ট থিং আমাদের কাছে মনে হচ্ছে আমার ফার্স্ট বিগ স্পন্সর রবি ছিল, সো ওদের লোগোর যে কালার আমরাও চিন্তা করছি যে লালি করি তাহলে আর কনফ্লিক্ট হবে, alignment থাকবে। হ্যাঁ অ্যালাইনমেন্ট থাকবে। সো প্রথম 19 সাল পর্যন্ত মডেল ছিল এইটা স্পন্সর লেড মডেলেরও অনেকগুলো ভাগ ছিল। আমরা প্রথমে যেটা করতাম যে একটা স্পন্সর, যে তুমি নাও টাইটেল স্পন্সর, দ্যাটস ইট, আমাদেরকে বছরে 1 কোটি টাকা মনে করে লেটস সে দিল। তারপরে আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে একটা বড় স্পন্সর আছে, বাট আমি তো দেখি যে কোনো ইভেন্ট যখন হয় আরও স্পন্সর থাকে, বড় স্পন্সর থাকে, একটা টাইটেল, একটা পাওয়ার্ড বাই থাকে। আমার তো পাওয়ার্ড বাই স্পন্সর নেই। আচ্ছা পাওয়ার্ড বাইয়ের নিচে আবার মিডিয়া পার্টনার থাকে, নলেজ পার্টনার থাকে, ইভেন্ট পার্টনার থাকে, লজিস্টিক পার্টনার থাকে, ফুড পার্টনার থাকে, হোটেল, তাহলে তো আমার প্রজেক্ট ওয়াইজও পার্টনার নেওয়া উচিত। দেন ওইখান থেকে আমরা একটা টাইটেল স্পন্সর নিলাম, ওখান থেকে পাওয়ার্ড বাই স্পন্সর নিলাম, দেন প্রজেক্ট ওয়াইজ বিভিন্ন পার্টনার ভাগ করলাম, করে ওই একই অ্যাসেট বেস থেকে বা ডিজিটাল অ্যাসেট থেকে আমাদের স্পন্সরশিপ অ্যামাউন্টটা বাড়লো। সো দ্যাটস অ্যানাদার থিং। সো আমি জিনিসটাকে হেজ করলাম। 20 সালে এসে ফার্স্ট টাইম আমাদের কাছে মনে হলো, 19 সালে এসে মনে হলো যে আচ্ছা এইটাও হচ্ছে, বাট উই প্রবাবলি নিড আ ভায়াবল সলিউশন যেটাতে রেভিনিউ স্ট্রিম আসবে। তখন আমরা B2B সলিউশন একটা আনলাম। B2B সলিউশনটা খুব সিম্পল, 10 মিনিট স্কুলে সারা বাংলাদেশ দেখে। আমরা কোম্পানি, বড় বড় কোম্পানি লাইক ইউনিলিভার, আইডিএল, আইবিসি, ব্র্যান্ডকে বললাম হ্যাঁ যে তোমাদের তো বড় বড় সেলস ফোর্স আছে 4-5 হাজার, আমাদের অ্যাপটাই নাও, হোয়াইট লেবেল থাকবে, তোমাদের লোগো থাকবে, তোমাদের কন্টেন্টই থাকবে, তোমাদের ওই 5,000 মানুষের কাছে অ্যাক্সেস থাকবে। অ্যান্ড উই সোল্ড ইট টু 13 বিগ ক্লায়েন্টস অ্যান্ড রিকারিং টাকা আসতো। অ্যান্ড তখন মনে হলো যে 13 টাকায় বিক্রি করে ফেলছি, ইনক্লুডিং ইউনিলিভার, বড় বড় ব্যাংক, এটা তো স্কেল করা যাবে। তো তখন 2018 শেষের থেকে 19 এবং 20 সাল এইটাকে আমরা অনেক স্কেল করলাম। দেন 20 সালে এসে প্যান্ডেমিক আসলো। প্যান্ডেমিকের সময় যে প্রবলেমটা হলো যে আমার স্পন্সরশিপের বড় বড় ক্লায়েন্টরাও টাকা দেওয়া বন্ধ করতে হইলো, বিকজ সব কোম্পানি বন্ধ। অ্যান্ড এই যে B2Bর যে এটা ছিল এটাও বন্ধ হয়ে গেল, বিকজ সবাই হোম অফিস, কেউ পেমেন্ট প্রসেসই করতেছে না, টাকা শেষ, কি করব। দেন ফাইনালি আমাদের প্ল্যান ছিল না, বাট আমাদের কাছে মনে হলো একটা B2C প্রোডাক্ট বের করতেই হবে। অ্যান্ড ফার্স্ট B2C প্রোডাক্ট কী করবো, আচ্ছা ঠিক আছে এটা বই বার করি, বইয়ের PDF ছাড়ি। সো আমরা একটা ঘরে বসে স্পোকেন ইংলিশ 75 টাকার PDF, আমরা প্রথম দিন 12 লাখ টাকার সেলস করলাম। আমরা জীবনে 12 লাখ টাকা দেখি নাই, ফার্স্ট টাইম CRM আসছে 12 লাখ টাকা, আমরা কয়েকবার রিফ্রেজ, ইজ ইট ট্রু, হ্যাঁ ইটস ট্রু। দেন উই ফিগার যে উই হ্যাড আ ম্যাসিভ ব্র্যান্ড মার্কেট ফিট, মার্কেটের ব্র্যান্ডটার একটা বিশাল অ্যাকসেপ্টেন্স আছে, অ্যান্ড পিপল আর রেডি টু পে ইউ মানি, ইটস নট লাইক মানুষ তোকে মেরে ফেলবে। সো তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, স্পন্সরশিপ থেকে আমি যেই টাকা পাই বছরে, এর 12% আমি একদিনে পাইলাম। আর আমি B2B 12টা কোম্পানি থেকে 1 লাখ থেকে 2 লাখ টাকা পাইতাম। সো অ্যারাউন্ড 20 থেকে 22 লাখ টাকা আসতো। এগেন পুরো অ্যামাউন্টটা মান্থলি যা পাইতাম এটার অর্ধেক তো আমি একদিনে পাচ্ছি, উইচ মিনস B2C ইজ মাচ মোর স্কেলেবল। সো তখন B2C মডেলে গেলাম। সো 10 মিনিট স্কুল এভলিউশন যদি বলি, ফ্রম স্পন্সরশিপ লেড মডেল টু B2B to completely B2C. Yeah. So that's basically how the model shifted. And it's absolutely all right. একটা বিজনেসের জন্য মডেল শিফট করা, it's absolutely all right. At least keeping the core product alive. আমাদের core product always same ছিল, but মডেলটা চেঞ্জ হয়েছে। So this is how reacting to the mass circumstances আমাদের মডেলটা চেঞ্জ করতে হয়েছে। সো what I would want to know is, ধরেন স্পন্সরশিপ কেমনে পাইতে হয় ওটা সম্পর্কে হয়তো বা কিছু আইডিয়া মানুষের আছে। স্পন্সর কিছু বেনিফিট চাবে, ওই বেনিফিটগুলো যদি আমি দিতে পারি, যে if a lot of people are on my platform, if a lot of people are watching my videos, ঠিক আছে তাহলে হচ্ছে স্পন্সর আসতে রাজি হবে, বিকজ দে হ্যাভ একটা অবজেক্টিভ দ্যাট ইজ গেটিং ফুলফিলড। B2B ক্ষেত্রেও you serve a purpose for a company, then they pay you. B2C ক্ষেত্রে of course you sell a product, so you're getting paid. সবগুলা ধরেন ফার্স্টে লোকাল পার্সপেক্টিভে হতে থাকলো। The first time you faced একটা international investor, like when you wanted to go like beyond borders and get the funding from someone who's not from here, someone who doesn't know Bangladeshi context, anything, someone who doesn't know who Ayman Sadiq is and how big you are, ওইটার কনটেক্সট ওর কাছে নাই। How different was the experience and how did you navigate through it? It was very difficult. আমাদের ফার্স্ট টাইম যখন আমরা এটার প্ল্যান করি তখন আমাদের কোনো ইন্টারন্যাশনাল ভিসিকে আমরা চিনি না। বাই দ্যাট টাইম আই নো রিয়েলি ওয়েল হাউ টু ক্র্যাক আ স্পন্সরশিপ ডিল। স্পন্সরশিপ ডিলে আমার মনে হয় যে খুব সিম্পল একটা মাইন্ডসেট এখানেও বলে রাখতে চাই। মানুষ অলওয়েজ বলে সে কি করতে চায় তার কত টাকা লাগবে, বাট ও কি পাবে সেটা নিয়ে আমরা এক্সপ্লেইন করি না। ইটস অ্যাবসলিউটলি সেকেন্ডারি।
প্রাইমারি ইজ যার কাছে আমি টাকা চাচ্ছি ওর কি দরকার অ্যান্ড ও কি পাবে। সো আমি যদি জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, আমি কি করব এবং আমি কি চাই থেকে ওর কি দরকার এবং ও কি পাবে, স্পন্সরশিপ পাওয়ারটা গেটস আ লট ইজিয়ার। এবং এই মাইন্ডসেট, অ্যাগেন আমার এটা নিয়েও ভিডিও আছে কীভাবে স্পন্সরশিপ ডেক বানাতে হয় না অল, বাট এই মাইন্ডসেটটার আমার মনে হয় শিফট দরকার। আমি কি করব, আমি কি চাই না, ওর কি দরকার, ও কি পাবে, টাকাটা ও দিবে, ইট গেটস আ লট ইজিয়ার। আই থিঙ্ক এটা হলো স্পন্সরশিপ পের একটা জায়গা। আর ইন্টারন্যাশনাল ভিসি ইজ আ কমপ্লিট ডিফারেন্ট বল গেম। আমার কাছে মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল ভিসি তোমাকে যে পরিমাণ টাকা দিতে পারে, এটা কিন্তু লোকাল ইকোসিস্টেম থেকে ওই পরিমাণ টাকা তোলা যায় না। ইটস ভেরি ডিফিকাল্ট, রাইট? ইটস এ বিগ মানি থিং। সো এটা এক্সপিরিয়েন্স আমাদের ছিল না। অ্যান্ড দেন আই ফিগার যে ওকে, এটার একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক আছে। সো আমি বাংলাদেশে যতজন ওই সময় টাকা তুলছে, আই রিচড আউট টু অল অফ দেম। লাইক তখন পাঠাওয়ের সিও ছিল ইলিয়াস ভাই, ওনারা টাকা তুলছে, ইলিয়াস ভাইয়ের কাছে গেছি। শপআপের সিও ছিল আফিফ ভাই, আফিফ ভাইয়ের কাছে গেছি। চাল ডালের ওয়াসিম ভাই, সেবার আদনান ভাই, এভরিওয়ান, যে ভাই হয় কেমনে, বিকজ আমি জানি ডেক বানানো, আমি জানি পিচ করা, বাট ওদের ফ্রেমওয়ার্কটা কি। অ্যান্ড দেন আমি দেখলাম যে এই মার্কেটটা ইজ হেভিলি ডিপেন্ডেন্ট অন রেফারেলস। ওকে, আমি যদি নর্মালি জাস্ট মেইল করে পাঠাই, ইটস ভেরি ডিফিকাল্ট যে তোমার মেইলটা খুলবে অ্যান্ড তোমাকে একটা মিটিং দিবে। সো এটার ফার্স্ট এন্ট্রি ব্যারিয়ার হলো রেফারেলস, কারণ ওনারা হাজার হাজার পিচ টেক পায়। সো ইউ নিড টু নো সামওয়ান হু ক্যান ইন্ট্রোডিউস ইউ টু আ পার্টিকুলার ভিসি। সো তখন আমি খোঁজা শুরু করলাম রেফারেল কার কাছ থেকে নিতে পারবো। সো যারা যারা অলরেডি বাংলাদেশ ইকোসিস্টেম থেকে টাকা তুলছে, ওরা তো অলরেডি অনেকগুলো ভিসিকে পিচ করছে। সো দে হ্যাভ আ লট অফ লিঙ্কস। সো তাদেরকে বললাম, পরিচিত যারা আছে, যারা বাইরের ভিসি কিনে, ওদেরকে বললাম। সো একটা রেফারেল লিস্ট কালেক্ট করলাম। কালেক্ট করে আমি আরেকটা লিস্ট বানাইলাম যে অফ দ্য ভিসিস দ্যাট আই ওয়ান্ট টু রিচ আউট। ওইটার বানানো খুব সিম্পল দুটা ভ্যারিয়েবল। এক, ইট হ্যাজ টু বি ইন্ডিয়া বেসড অর সিঙ্গাপুর বেসড, বিকজ ইন্ডিয়া সিঙ্গাপুর ছাড়া বাংলাদেশে টাকা ফানাল কেউ দেয় না। আর দুই হলো, দে নিড টু নো দ্য বাংলাদেশ ইকোসিস্টেম বাই ইনভেস্টিং ইন সাম কোম্পানিজ। আমি দেখছি যে কিছু কিছু কোম্পানিতে আসছে। সো লোকাল কোম্পানিগুলোতে যারা যারা ইনভেস্ট করছে, পরে পুরো একটা লিস্ট বানালাম। বানানোর পর একজন একজন করে রিচ আউট করা শুরু হলো থ্রু রেফারেন্স। এখানে জাস্ট একটা জিনিস আমি একটু আগে জেনে নিতে চাই। ধরেন, মানে আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ ইউ মেকিং ইউর টার্গেটস ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল ভিসি, যে কারা কারা আমার জন্য রেলেভেন্ট। ইউ সাম ভেরি ক্লিয়ার মেট্রিক্স দেয়ার, ইন্ডিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশি কনটেক্সট, এবং সামহাও এই ইকোসিস্টেমে ইনভেস্ট করছে, রাইট? বাট যদি আরেকটু এক স্টেপ ব্যাক যাই, সেটা হচ্ছে যে ওয়াই ডিড ইউ ফিল দ্য নিড অফ গোয়িং ফর ইন্টারন্যাশনাল ইনভেস্টর? ওয়াজ ইট জাস্ট অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ মানি? না, তখন যেটা দেখলাম যে আমাদের ব্র্যান্ড মার্কেট ফিট আছে। আমরা 100টা কন্টেন্ট বানাইছি, এক না হাজার হাজার, 35,000 কন্টেন্ট বানাইছি, 30,000 ভিডিও বানাইছি, জীবনে 1 টাকা চাই নাই। একটা পিডিএফ বানাইলাম, ওখান থেকে একদিনে 12 লাখ টাকা কামাইলাম, ওখান থেকে বেস্টসেলার হলো। তার মানে উই হ্যাভ পোটেনশিয়াল। অ্যান্ড কোভিডের টাইমে তখন আমরা দেখতাম যে আমাদের ইন্ডিয়ান যে কাউন্টার পার্ট আছে, পাগলের মতো টাকা রেজ করতেছে। Byju is raising millions, hundreds of millions. Unacademy raising hundreds of millions. Vedantu raising hundreds of millions. পাশের দেশেই আসি, আমি ওদের কন্টেন্টগুলো দেখি, আমাদের কন্টেন্টগুলো দেখি, ইটস নট ভাস্টলি ডিফারেন্ট। একটু ডিফারেন্ট, ওদের প্রবলেম অ্যানিমেশন একটু বেটার, আমার একটু কম। বাট টাকা থাকলে তো আমি এর থেকেও বেটার করতে পারি। ওদের কুইজ আমার কুইজ তো সেম এমসিকিউ প্ল্যাটফর্ম। হ্যাঁ ঠিক আছে, ওদেরটা প্রবলেম একটু স্লিক লাগে, হ্যাঁ আমাদেরটা হয়তো ওই জায়গায় যেতে পারবে। তো আমি কেন রিস্ক করতে পারতেছি না? ইন্ডিয়ান জনসংখ্যা বাংলাদেশি জনসংখ্যার থেকে 10 গুণ বেশি, ইন্ডিয়ান এডুকেশন মার্কেটে 10 গুণ বেশি। সো ওরা যদি 100 মিলিয়ন রেজ করে, তার 1/10 আমার তো 10 মিলিয়ন রেজ করারই কথা। 1/10 মার্কেট, 1/10 এডুকেশন বাজেট, ওয়াই নট? আমার তো 10 মিলিয়ন দরকার, আমার 1 মিলিয়ন দাও আমাকে, আমি 100 ভাগের 1 ভাগ। সো ইটস ভেরি অ্যাপারেন্ট, রাইট? সো ওইখান থেকে মনে হইলো যে এই জিনিসটা আমাদের ক্র্যাক করা জরুরি, বিকজ 10 ভাগের 1 ভাগ মার্কেট আছে, 10 ভাগের 1 ভাগ এডুকেশন বাজেট আছে, এবং আমাদের প্রোডাক্ট ইজ নট 1/10 অফ দেয়ার প্রোডাক্ট, ইটস 50% দেয়ার। সো ওইখান থেকেই হলো টাকা রিজ করার বিষয়। অ্যান্ড ওই আমলে মনে হইতো যে $1 মিলিয়ন ইজ এ হিউজ অ্যামাউন্ট। এরা যদি আমি রাইট প্রোডাক্টে, রাইট ডিস্ট্রিবিউশন মডেলে, রাইট টিম মেম্বারদের উপর ইনভেস্ট করতে পারি, উই ক্যান গো সো মাচ বিগার অ্যান্ড সো মাচ ফাস্টার, যেটা স্টার্ট আপের জন্য দরকার। সো দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন। ইন্টারেস্টিং। অ্যান্ড ইফ ইউ নাও গো ব্যাক টু লাইক, সো ভিসি লিস্ট করলাম, বাংলাদেশি কোম্পানিকে যারা টাকা দিচ্ছে, এবং ওই কোম্পানির ফাউন্ডারদেরকে, যেহেতু পরিচিত মানুষ, অ্যালামনাই আছে, পরিচিত বড় ভাই আছে, ওদেরকে রিকোয়েস্ট করলাম হ্যাঁ রেফারেল দেন। এন্ড দেন সবাই রেফারেল দেওয়া শুরু করলো, যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা। সো দ্য কমিউনিটি ইজ হেল্পফুল। কমিউনিটি ইজ হেল্পফুল, ভেরি হেল্পফুল। টু এভরিওয়ান, অর ওয়াজ ইট বিকজ ইউ আর ইউ? এইটা একটু বলা ডিফিকাল্ট।
প্রবাবলি আমার ব্যাকগ্রাউন্ডের কারণে, তাদের সাথে আগে কাজ করার কারণে, সাম বিট অফ সোশ্যাল মানে ইনফ্লুয়েন্সের ইউ কারণে। আর্ন ইউর ফেভার্স। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট অফকোর্স আমার পারিবারিক কোনো লিঙ্ক নাই, নিয়ে নেই, বাট তাদের সাথে কাজ করার খাতিরে এটা অনেকটুকু হেল্প করছে আমাকে, আই ওয়ন্ট লাই। অ্যান্ড অফকোর্স প্রবাবলি বাই দ্যাট টাইম আই ওয়াজ প্রিটি প্রফেশনাল উইথ কমিউনিকেশন। আমি তাদেরকে ডিস্টার্ব করি না যে ভাই এইটা চাই, এই নেন ডেক, all you need to do is to forward this deck and ask for a meeting. I was very clear because back at that time আমি already 13টা B2B client আমার আছে, আমি অনেক জনের কাছ থেকে স্পন্সরশিপ নিয়েছি, I know how to do this. So deck টেক সুন্দর করে বানায় পাঠালাম। আউট অফ আই থিঙ্ক ব্যাক at that time আমাদের ভিসি লিস্টেড ছিল 12 থেকে 15টা, তার মধ্যে রেফারেল পাইছি অ্যারাউন্ড 7-8টা, বাকিদেরগুলো হয় নাই বা রেফারেল করছে বাট তারা আসলে আমাদেরকে মিটিং দেয় নাই ফর ভ্যারিয়াস রিজনস, যে আমরা এখন বাংলাদেশে ইন্টারেস্টেড না, এডটেক ইন্টারেস্টেড না, এই ছোটো কোম্পানিতে ইনভেস্ট না, এরকম হয় না। 7-8টা হয়েছে, 7-8টার মধ্যে ফাইনালি মিটিং হয়েছে অ্যারাউন্ড 4-5টার মতো। এবং প্রথম মিটিংয়ে সবাই বলছে যে ইউ গাইজ আর স্টিল ভেরি ইয়াং, বিকজ যদিও কোম্পানিটার বয়স 5 বছর, 15 থেকে 20, বাট তোমরা মনিটাইজেশন শুরু করছো মাত্র 3 মাস বা 4 মাস, স্টিল টু আর্লি। অ্যান্ড দেন সবগুলোর কাছে সেম জিনিস আসলো, কোম্পানি বড় বাট মনিটাইজেশনের টাইম স্প্যান অনেক কম, তুমি এই টার্গেট হিট করো অ্যান্ড কাম ব্যাক টু আস। সো উই গট আ ফিউ ভেরি রিজনেবল টার্গেটস, আচ্ছা এইটা হিট করতে হবে, অ্যান্ড উই গট টু নো আ লট অফ মেট্রিক্স যেটা স্টার্ট আপে ইউজ করে। তোমাদের আরপু অনেক কম, আমরা কখনো চিন্তা করি না আচ্ছা আরপু অনেক কম, কেন আরপু কম? বিকজ আরপু মানে হলো অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার। তুমি 75 টাকার একটা বই বেচো, আচ্ছা 75 টাকার বই বেচো, তো 75 টাকা মানে কত ডলার? সরি স্যার, আসলে ডলারও না, এটা হলো 80 সেন্ট। 80 সেন্ট, ইট ডাজন্ট মেক সেন্স। 80 সেন্টে কখনো বিজনেস বড় করতে পারবে না। তখন না আমাদের একটা কোর্স আছে, বলে কী কোর্স? বলে ঘর বসে স্পোকেন ইংলিশে কোর্স আছে, এটার দাম কত? 450 টাকা, তার মানে কত? $4, $4 এগেন, এইটা তো বিজনেস কেস হবে না। ওর কথা হলো তুমি চিন্তা করো আয়মান, তুমি $10 মিলিয়ন রেভিনিউ বিজনেস করবা, $10 মিলিয়ন মানে 100 কোটি টাকা। তুমি যদি 450 টাকার কোর্স বেচো, কতগুলো লাগবে? এতগুলো মানুষকে বেচতে পারবা? হয়েছে না, এতগুলো মানুষকে তো বেচতে পারবো না। তো তাহলে তোমার আরপু বাড়াইতে হবে, বিকজ তোমার যে ট্যাম, অনেকগুলো টার্ম বলছি বিকজ স্টার্ট আপের সাথে যে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট, ট্যাম থেকে আসে হলো স্যাম, যে সার্ভিসেবল অ্যাড্রেসেবল মার্কেট, কতজনকে সার্ভ করতে পারবো, ওখান থেকে আসে হলো সম, যে সার্ভিসেবল অবটেইনেবল মার্কেট। সো তোমার সার্ভিসেবল অবটেইনেবল মার্কেট এতটুকু, আর তোমার বেচতে হবে এত বড়, সো ইট ডাজন্ট মেক সেন্স। তোমার বিজনেস মডেলও চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে। সো এই মেট্রিকগুলা লোকাল ভিসিস অর ইনভেস্টার্স ডোন্ট লুক ফর? হ্যাঁ, দে অলসো লুক ফর ইট, বাট অ্যাবসলিউটলি। বাট let's say, so did you have the experience of someone from the local scene, be it a VC or a... তো আমরা যখন ফান্ড রেজ করছিলাম তখন লোকাল ভিসি সিনটাও কেবল শুরু হচ্ছে। আচ্ছা। অ্যান্ড ওদের অ্যাডভান্টেজ হলো, ইন্ডিয়ান যদি ভিসিগুলো বলি বা সিঙ্গাপুর, দে হ্যাভ অলরেডি ইনভেস্টেড ইন এডটেক্স সিমিলার টু আস। সো ওদের এক্সপিরিয়েন্সটা আছে, এক্সপিরিয়েন্স ওদের কাছে সবগুলোর কম্পারেবল আছে। আমার কোর্স এত, ও বলে যে আচ্ছা বাইজুস এত টাকায় বেচে, ও তোমার থেকে 127 গুণ বেশি টাকায় বেচে। আচ্ছা ও আচ্ছা, আই এম সরি, মানে তুমি ওদেরকে সো দে হ্যাভ দ্য রাইট কম্পারেবলস, ওর সবগুলো ডেটা কম্পারেবল আছে। যে আরপু, সো এবিসি কোম্পানি আরপু এত যাতা বলে করা যায়, কিচ্ছু করা যায় না। ট্যাম সবগুলার এবিসি কোম্পানি, স্যামসং সবগুলো এবিসি কোম্পানি। ক্যাক কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কত? দিস ওয়াজ দ্য অনলি মেট্রিক যেটা আমরা ভালো ছিলাম, বিকজ আমাদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট ওয়াজ ভেরি লো। বলে তোমাদের কাস্টমার অ্যাকুয়ার করতে কত টাকা লাগে? হ্যাঁ বলছি 1 টাকাও লাগে না, বলছি 1 টাকাও লাগে না, মানে বিকজ আমাদের তো তখন পারফরমেন্স মার্কেটিং শুরু হয়নি। পারফরমেন্স মার্কেটিং মানে হলো ফেসবুক বা গুগলে যে অ্যাডগুলো আমরা দিই ওটাকে পারফরমেন্স মার্কেটিং বলে বা মিডিয়া বাইং বলে। তো আমরা তখন মিডিয়া বাইং করি না। তখন বলে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট 0। তখন বলে আইমান প্রবাবলি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। সো আই ডু আন্ডারস্ট্যান্ড যে তোমার টোটাল কত টাকা খরচ হচ্ছে ডিভাইড বাই দ্য কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, রাইট? সো ইয়েস রাইট, উই ডোন্ট স্পেন্ড মানি, সো অফকোর্স 0। সো ওই একটা মেট্রিক আমরা ভালো ছিলাম। সো দ্যাট ওয়াজ ওয়ান পয়েন্ট ওয়ার দে ওয়ার প্রিটি ইমপ্রেসড, ও ওয়াও রিয়েলি। এই জিনিসটা যে আই ওয়ান্ট টু অ্যাড যে দিস আই হ্যাভ সিন ফার্স্ট হ্যান্ড, যে কীভাবে সোশ্যাল মিডিয়াতে, ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ মাই রোল ইন 10 মিনিট স্কুল, যে 0 থেকে 1 মিলিয়ন পর্যন্ত নিব উইদাউট গিভিং দেম আ সিঙ্গল টাকা ইন লাইক বুস্টিং, যেটাকে আমরা বলি। তাহলে কেমনে করতে হবে? অর্গানিক গ্রোথ কেমনে হবে? অ্যালগরিদম ক্র্যাক করতে হবে। অ্যালগরিদম কেমনে ক্র্যাক করতে হবে? ইউ হ্যাভ টু স্টাডি অ্যাবাউট ইট, ইউ হ্যাভ টু মেক কন্টেন্ট ফলোয়িং আ ফিউ গাইডলাইন্স অর রুলস, যাতে আসলে মানুষ শেয়ার বাটনটা অনেক প্রেস করে। এক থিওরি দিয়ে আমি এখনো পর্যন্ত আমার সব and it's so true, right? এটা আমরা সবাই কাজ করছি। You have built quite a few brands and reached out to million. 10 minutes গুলো আমাদের অনেক ইনস্ট্রাক্টর, 10ms এর সকল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক, সব কি থিওরিতে চলছে। এন্ড
this theory will work in every part of the Every world, ecosystem, in everywhere. for every brand, for every personality. আমি এই এক জিনিস মানে শিখার পরে যত মানুষের যতভাবে ভুল ধরতে পারছি আমার এত মজা লাগে যে তোমরা বুঝতেছো না ব্যাপারটা। লাইক ইভেন ইফ ইউ আর মেকিং আ টিভিসি উইথ লাইক 50 লাখ টাকা, Right. এটা ডিস্ট্রিবিউশনটা এত বাজে যে কারণে তুমি এটার লাইক 1/10 আউটপুটও পাইতেছো না। মানে দিস ইজ নট হাউ ইউ ডু ইট। ফেসবুক উইল নট লেট ইট রিচ আ লট অফ পিপল বিকজ ইউ আর পুটিং লাইক কালো বারস উপরে নিচে 16:9 চলবে না এখানে। Absolutely not. এত অর্গাজমিক ব্যাপারটা যে when you can do that to people যারা অনেক কিছু বুঝে অনেক এক্সপেরিয়েন্স, বাট ইউ ডোন্ট নো দিস, ইউ হ্যাভ স্টাডিড দিস। Absolutely. And এটা এখনো পর্যন্ত কাজ করে, and this is probably the only thing that will work for every brand. So no matter what your product is, no matter what your company is, social media যদি আপনার জন্য ইম্পর্টেন্ট হয়, which it will be, there's no way you can avoid social media for marketing. তাহলে আসলে you need to know this. And Absolutely. মানে এইটা শুনে অনেক ভালো যে এইটা যে ধরেন ইভেন ইন্টারন্যাশনাল ভিসির কাছে যেটা কি ভাই কাস্টমার অ্যাকুইজিশনের জন্য জিরো। সো টাইম বললাম আমার সবগুলো মেট্রিক ওয়াজ ফর ল্যাক অফ আ বেটার অ্যাডজেক্টিভ জঘন্য কম্পেয়ার টু আদার ইন্টারনেট টেক। সবগুলো খারাপ, এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ, খুবই মন খারাপ। ক্যাক ওয়াজ দ্য অনলি থিং যে ও ওয়াও, সো টেল মি অ্যাবাউট ইউর ডিস্ট্রিবিউশন। And then I give him the number. আমার show off মানে show off. Back at that time, আমার নিজেরই আছে। হ্যাঁ, আমার বলেছে আমার পার্সোনাল ব্র্যান্ডে I have more than 10 million followers. হ্যাঁ, and then finally I see someone একটু নড়লো, মানে এতক্ষণ লাইক গ্রাম্পি ফেস 10 million followers, এটা তারপর বলে আমরা 35,000 ভিডিও বানাইছি। কত হাজার ভিডিও? 35,000. What? Yeah, really true. নাম্বার দেখাইতাম। আমার কাছে মনে হচ্ছে ওই পার্টটাতে এসে ফাইনালি দেওয়ার সাম বিট অফ কনভিকশন যাচ্ছে না এদের কিছু একটা হইতে পারে। বাট অফকোর্স সিন্স দেওয়ার সো মেনি আদার মেট্রিক্স, আরপু থেকে শুরু করে ট্যাম স্যাম সম থেকে শুরু করে সবগুলো মেট্রিকে আমাদের ঝামেলা আছে। সো আমাদেরকে বলে এগুলোকে ফিক্স করতে হবে, অর এলস ইউ আর নট আ ভেঞ্চার ব্যাক কোম্পানি। সো ফর দেম ইটস ভেরি মানে ইম্পর্টেন্ট যে এই কোম্পানিটা ভেঞ্চার ব্যাকেবল কিনা। ভেঞ্চার ব্যাকেবলের ফার্স্ট প্রায়োরিটি হলো তোমার ট্যাম সাইজ বড় হইতে হবে, তোমার বিজনেসটাকে একটা সাইজেবল জায়গায় যাইতে হবে। ওদের জন্য সাইজেবল জায়গা হইলো মনে করো অ্যাটলিস্ট 200 কোটি টাকা রেভিনিউ করতে হবে ইয়ারলি। তাহলে রেভিনিউ মাল্টিপল যদি 5 হয়, মানে ইউজুয়ালি ভ্যালুয়েশন একটা খুব ইজি একটা ওয়ে বলতেছি যে ইয়ারলি যত টাকা রেভিনিউ করি আমরা ওইটাকে একটা নাম্বার দিয়ে গুণ করলে ভ্যালুয়েশনটা হয়, এটাকে বলে রেভিনিউ মাল্টিপল। যে আমি যদি 200 কোটি টাকা রেভিনিউ করি, রেভিনিউ মাল্টিপল যদি 5 হয় তার মানে ভ্যালুয়েশন হবে হলো 1000 কোটি টাকা। সো এরকম একটা সিম্পল জিনিস। সো ওরা দেখা যায় এই বিজনেস মডেল থেকে অত বড় হইতে পারবে কিনা। সো ওগুলোর থেকে আমাদেরগুলোতে সবগুলোতে নো 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 নো। তো একটাতে আছে যে হ্যাঁ ট্যাম আছে, বাংলাদেশে মানুষ অনেক অনেক আচ্ছা, ক্যাক ইজ ভেরি লো, আচ্ছা প্রোডাক্ট নো, আরপু নো। তখন ওদের বলো আচ্ছা ঠিক আছে তোমাদের 7টা নো পাইছো, 2টা ইয়েস পাইছো, তুমি যদি আরপুটাকে হায়ার করতে পারো আর তুমি দেখতে পারো যে হায়ার আরপুতে তোমার প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তাহলে প্রবাবলি ইট হ্যাজ আ বিজনেস সেন্স। অ্যান্ড দেন আমরা বললাম ওকে ফাইন। অ্যান্ড রিমেম্বার এইচএসসি 21 ব্যাচ ছিল, এইচএসসি 21-এর জন্য আমরা ফর দ্য ফার্স্ট টাইম একটা লাইভ ব্যাচ নামাইলাম যে ঠিক আছে প্রাইস পয়েন্ট একটু বাড়াইতে হবে। আমরা তখন 950 টাকা দিয়ে একটা ব্যাচ নামাইলাম, অ্যান্ড ফার্স্ট এবার একাডেমিক ব্যাচ। আমি এর আগে কখনো একাডেমিক টাচ করি না। আচ্ছা আরেকটা জিনিস বলছিল যে ট্যাম হলো খালি নন একাডেমিক্স ট্রাই করলে হবে না, একাডেমিক বিজনেসে যেতে হবে। খুবই ইন্টারেস্টিং না, আমার 17,000 পেইড ইউজার সাবস্ক্রাইব করলো 950 টাকা দিয়ে। অ্যান্ড দেন আমরা খাতা কলম বানায় আবার গেলাম, স্যার দেখেন আমার আরপু আগে ছিল 450, এখন এটা হয়েছে 950। অ্যান্ড আরপু কিন্তু আরও বাড়বে বিকজ এই স্টুডেন্টরা আবার অ্যাডমিশনও যাবে। সো টিকিট প্রাইস হলো 950, আরপু কিন্তু আরও ব্রডার। ওকে গুড, 3 মাসে তুমি আরপু 3 গুণ করছো, গুড। তোমার আগে যে ট্যাম ছিল খালি ইংলিশ ইউজার, এখন এটা অ্যাটলিস্ট ট্রিপল হয়েছে কারণ তুমি এখানে একাডেমিক ইউজারও অ্যাড করছো, বাট অনলি এইচএসসি। আচ্ছা এটা বড় হয়েছে। তো তখন আমাদের ওই 10টা ভ্যারিয়েবলের মধ্যে 4টা টিকমার্ক পাইলাম। টিকমার্ক পাওয়ার পর ওরা বলে যে আচ্ছা ঠিক আছে তুমি এবার ইউনিট ইকোনমিক্স ঠিক করো। কয়েকটা নাম্বার আসলো, এখন সবগুলো মেট্রিক দিয়ে ওরা ইউনিট ইকোনমিক্সের ডেক বলে, ওরা বলে এমআইএস পাঠাইতে হয়। এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, কোম্পানির যত রেভিনিউ ডেটা আছে, প্রোডাক্ট ডেটা আছে, সোশ্যাল মিডিয়ার ডেটা আছে, সব কিছু মিলে একটা ডেটা রুম বানাইতে হয়। ওই ডেটা রুমটার অ্যাক্সেস ওদেরকে দিতে হয়, অ্যান্ড দে স্টার্ট ট্র্যাকিং অল ইউর মেট্রিক্স। জাস্ট একটু ইন্টারাপ্ট করবো এই জায়গাটায়, মানে বিকজ আই ওয়াজ আ পার্ট অফ 10 minute school myself while all of this was going on, আমার কাছে জাস্ট মনে হয়েছে কি যে a lot of the people in the company did not have this perspective. ও হ্যাঁ না, ইভেন আমারও পুরো ক্লিয়ার পার্সপেক্টিভ ছিল। ধরেন কেন ইট ওয়াজ ইম্পর্টেন্ট 950 টাকা একটা কোর্স ব্যাচের জন্য, এন্ড কেন এটা কোম্পানির ফিউচারের জন্য বা ইনভেস্টরের কাছে ম্যাটার করে, কিভাবে ম্যাটার করে। ইফ এভরিওয়ান নিউ
এক্স্যাক্টলি হ্যাঁ বা ইফ ইউ আন্ডারস্টুড হুইচ আই থিঙ্ক ইউ ট্রাইড ইন আ লট অফ ওয়েজ লেটস সে মাঝে মধ্যে সবাইকে একটা ফোরাম এনে বোঝানোর রাইট চেষ্টা করা এটা করা দরকার যে এটা করার দরকার এবং এখানে দরকার বাট আই ফিল লাইক যে ওইটা হইলে তখন মনে হয় বিকজ আই ওয়াজ আ পার্ট অফ দিস পার্টিকুলার কোম্পানি এইটাই মানে নট লাইক সিমিলার স্টার্ট আপ এই কোম্পানিটার ভিতরে ছিলাম একদম ছোট যে কপি লিখতেছে যে হচ্ছে গিয়ে কারেকশনের কাজ করতেছে বা যে আসলে লাইফটা মডারেট করতেছে ও যদি বুঝতো রাইট এটা এই কত কারণে important, কত ইম্পর্টেন্ট তাইলে মনে হয় সো ট্রু ও এমনি সিরিয়াস হয়ে যেত এমনি সিরিয়াস বাট এটা একটা বড় জিনিস হলো আমি বুঝতাম না ইটস লাইক প্রতিটা মিটিং এ যাইতে আমি ওকে মানে এভরি মিটিং ইজ লাইক আই এম কনজিউমিং আমি এসে বাড়ি হ্যাঁ, আবার আবার, হ্যাঁ ইটস লাইক থাকে না বাচ্চা কালে ইউ হ্যাভ দ্যাট মানে কিউরিওসিটি যেটা Right. শিখলাম দেখলাম টিচার হ্যাঁ, দেখেন হ্যাঁ, এ প্লাস মানে ওই মোডে তখন আমি তো কাজ run করে করা আসছি, হয়েছে। হ্যাঁ হ্যাঁ। বিকজ আই হ্যাড নো আইডিয়া আমাকে যখন ডেটা রুম বলে আমি এটা গিয়ে রাইদে বলতে হ্যাঁ না আমি আগে রাইদে বলার আগে আমার বুঝা লাগবে ডেটা রুম কারে বলে চিনি যাচ্ছে। সো আমি আমার দুইটা মনিটর ছিল আমি অলওয়েজ দুইটা মনিটর ওদের কাছে যাইতাম একটা মনিটর তো দেখতাম আর একটা মনিটর ডেটা রুম data room, হ্যাঁ। তো ডেটা রুমে অনেক ডেটা রুম আসে এটা না স্টার্ট আপ টার্মিনোলজি ডেটা রুম মিনিং ও আচ্ছা ডেটা রুম এরকম। আচ্ছা ইয়েস আই উইল গিভ যাতে ইট পুরোপুরি মনে হয় যে ও জানে না এরকম যাতে মনে হ্যাঁ হয় বিকজ ওরা যে ইন্ডিয়ান ফাউন্ডারদের সাথে কথা বলে ওরা না এইসব সব জানে Damn. তার কারণ ওর আশেপাশের ইকোসিস্টেমে এত ফাউন্ডার আছে যে ওদেরকে জানাই দিছে এখন আমি যখন ইন্টারন্যাশনাল ভিসির কাছ থেকে টাকা নিই আমি কিন্তু ইন্টারন্যাশনালি কম্পিট করতেছি একটা ইন্ডিয়ান স্টার্ট আপ ফাউন্ডারও ওই টাকাটা চাচ্ছে বাংলাদেশে বসে একটা র্যান্ডম আয়মান সাদিক যার ডেটা রুমেরও আইডিয়া নাই ও টাকা চাচ্ছে। ও টাকাটা চাচ্ছে সো আমি কিন্তু বাংলাদেশে বলে ডিফারেন্স ইন কোয়ালিটি কোয়ালিটি রাইট অ্যান্ড ও কিন্তু ইন্ডিয়ান টেকটাকে আমি যদি সমান হই ও কিন্তু ইন্ডিয়ানটাকে প্রেফার করবে বিকজ ইন্ডিয়ান ইকোসিস্টেমে ওর সাকসেসফুল হওয়ার প্রপেন্সিটি ইজ হায়ার ডিলিং উইথ পিপল যে আরো বেশি ইনফর্মড অ্যাওয়্যার Absolutely, ডিল করা ইজিয়ার absolutely. মিটিংস উইল বি শর্টার Absolutely. So I need to be at least 10% better than him to have a chance. Absolutely. So and, I and can't on this look perspective, unprepared. just to add, from DIVC, Dekko Isho Venture Capital. So DIVC believes a lot in founders. So this is probably an example of an ideal founder. But I'm sure যে মানে এইরকম এত ইনফর্মড বা এত অ্যাওয়্যার ফাউন্ডার বাংলাদেশে পাইতে গেলে খবর আছে ফর ভিসিস সো ইফ ইউ আর সামওয়ান হুজ ওয়ার্কিং উইথ আ স্টার্ট আপ অর ওয়ার্কিং উইথ জাস্ট অ্যান আইডিয়া যেটাকে আপনি স্টার্ট আপ লেভেলে নিতে চান অ্যান্ড ইফ ইউ আর লুকিং টু লার্ন যে ভাই এই রিলেটেড পার্টিকুলার এডুকেশন এখনো পর্যন্ত কম আছে অ্যান্ড আই এম শিওর যে এই রিলেটেড কোর্সও অনেক বেশি মানুষ বানাচ্ছে না হুইচ ইজ গোনা বি লঞ্চ ফ্রম ডিআইভিসি প্রিটি সুন সো অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট স্পেসিফিক টপিক্স যে এইটাতে আমি স্ট্রাগল করছি বি টু আ লোকাল ভিসি অর এন ইন্টারন্যাশনাল ভিসি রাইট দ্যাট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন অলসো প্রথমে যেটা বলছিলাম যে টু টেক নোটস ইফ ইউ হ্যাভ টেকেন নোটস সোফার put that down in the comment section যে কার নোটটা সবচেয়ে ভালো হইলো so we will try to find out the best note taker and there will be something for you but more importantly I think there is a lot to take away from this episode in terms of learnings for founders, specifically founders or anyone who's trying to build a business and trying to raise funds. So just take notes and make sure you make the best out of every minute of this podcast. So we're talking about international VCs and আপনার first experience and কিভাবে you come across these terminologies যেটা আপনি আগে ঠিকমতো দেখেন নাই দেখলেও হচ্ছে গিয়ে মানে অত ইন ডেপথ জানেন না and then you had to chase them ও অ্যাবসলিউটলি and then go back যেমন to আমি them. ডেটা রুমের কথা বলতেছিলাম ডেটা রুম নিয়ে অনেক কিছু বলছি যেমন সিম্পল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সো বিবিএতে পড়ছি 3টা অ্যাকাউন্টিং কোর্স করছি ওয়েগান কেমেল কাইসের বই ফাড়াই ফেলছি অ্যান্ড দেন ইউ সাবমিট দ্য রিপোর্ট যে আচ্ছা র্যান্ডম পিএনএল শিট প্রফিট অ্যান্ড লস শিট বা ইনকাম স্টেটমেন্ট বাট দে হ্যাভ আ ডিফারেন্ট ফরম্যাট টু ইট which has CM1, CM2, it's contribution margin 1, contribution margin 2. So they package everything in a different manner. So এই লেন্সগুলো যখন আসে and when you finally understand যে ওরা কেন ওই লেন্সে দেখে because বিজনেস পিওভিতে এই মেট্রিকগুলোকে চেজ করলে তোমার বিজনেসের হেলথ আসলেই বেটার হয় তখন হয় কি যে ও আচ্ছা দিস ইজ হাউ দে ডু ইট অ্যান্ড সাডেনলি ইট ফিল লাইক যে আচ্ছা বিজনেস ইজ ভেরি লেস অ্যাবাউট ট্যালেন্ট অ্যান্ড মানে it's more about knowing the frameworks, knowing the logical progression and being trained to do something rather than truly just passionate about it. So এই জায়গাটা আমি জাস্ট একটা কোয়েশ্চেনে ঢুকতে চাই ধরেন সেটা হচ্ছে যে whenever it's about VCs, startup, international fund raise করা, cool ideas, তো এই পুরা জায়গাটা বা দুনিয়াটা এই টার্মগুলা why are they so different from ট্রেডিশনাল বিজনেস লাইক ধরেন কাপড়ের ব্যবসা মনে করেন একটা কাপড়ের ব্যবসায়ী তো এগুলো কিচ্ছু জানে না চিন্তাও করে না ও কোটি কোটি টাকা বানাচ্ছে রাইট অ্যান্ড ওর কোনো দরকার নাই এগুলোর সো দ্য টু ওয়ার্ল্ডস ডু দে এভার মার্জ অর দে আর জাস্ট সেপারেট ইন দেয়ার ওন I think they're separated because of the
নেচার অফ দোজ টু বিজনেসেস, বাট আমার কাছে আমি কোনোটাকেই কখনো একটাকে মানে সুপেরিয়র একটা ইনফেরিয়র এইভাবে দেখি না। ইটস জাস্ট দুই ধরনের বিজনেস, দুইটা নেচারের বিজনেস। বাংলাদেশ কিন্তু প্রিডমিনেন্টলি 99.9% ইজ SMEs, small and medium enterprises. It's running the economy. Startups are in no way close to that contribution কিন্তু। আমার সবসময় মনে হয় যে ট্রেডিশনাল ব্যবসায় লাইক কাপড়ের ব্যবসা, খাবারের ব্যবসা, হ্যাঁ, বা এরকম ব্যবসাগুলোতে আরো অনেক বেশি টাকা, অ্যাবসলিউটলি। সো আমার মনে হয় নেচার অফ দ্য বিজনেস আর ডিফারেন্ট। সো স্টার্ট আপ মানে কি, ইউ হ্যাভ স্টার্ট আপ বিজনেসের কি যে ভেরি হাই স্কেলেবিলিটি থাকবে, ভেরি ফাস্ট স্কেলেবিলিটি থাকবে। 0 to 1 খুব ফাস্ট হবে, 1 to 10 খুব ফাস্ট হবে, 10 to 100 খুব ফাস্ট হবে। উইচ ইজ ওয়াই ফর অ্যান ইনভেস্টার ইটস হাই রিস্ক অ্যান্ড ভেরি হাই রিটার্ন। উইচ ইজ ওয়াই 10টা স্টার্ট আপে ইনভেস্ট করে 9টা মরে গেলেও ওদের অসুবিধা নেই যদি একটা সাকসেসফুল হয়। সো বিকজ অফ দ্য নেচার অফ দ্য বিজনেস অ্যান্ড হাউ দিস এন্টায়ার সিস্টেম ইজ বিল্ট, এটার কারণে স্টার্ট আপস আর অপারেটেড ইন এ ডিফারেন্ট ম্যানার। সো এলপিরা যারা টাকা, যেমন স্টার্ট আপকে টাকা দেয় ভিসিদেরকে তো টাকা দেয় এলপিরা, লিমিটেড পার্টনার বলে। লিমিটেড পার্টনার ফান্ডগুলো আসে কোত্থেকে? সোভিরেন ফান্ডস, বড় বড় দেশের যে সোভিরেন ফান্ডগুলো থাকে ওখান থেকে টাকা আসে। বড় বড় বিলিয়নারের যে প্রাইভেট অফিস থাকে ওখান থেকে, ফ্যামিলি অফিস থাকে ওখান থেকে টাকা আসে। সো ওদের জন্য এই টাকাটা ব্যাংকে ফেলে রাখা ডাজন্ট মেক এনি সেন্স, বিকজ ইনফ্লেশনকেও বিট করতে পারে না। সো হেন্স দে ওয়ান্ট হাই রিস্ক হাই রিটার্ন। সো তুমি যদি পুরো প্রসেসটা দেখি, ইট পুশেস ইউ টু বিকাম আ হাই রিস্ক কোম্পানি। যেমন আমাদের যদি এখন বলি, আমাদের রিসেন্ট রাউন্ডের পরে এখন আমাদের প্রায় 4.5-5 বছরের রানওয়ে আছে, বাট আমাদের ইনভেস্টাররা কিন্তু চায় না যে আমরা 4.5 বছর ধরে একটু 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 করে বার্ন করি। দে উইল পুশ আস যে না 4.5 বছর আছে গুড, ঠিক আছে, বাট তুমি তোমার টাকা 2 বছরে, হ্যাঁ, বিকজ ওর যদি দেখে যে আমি 5 বছর ধরে আস্তে আস্তে গ্রো করতেছি, একটু প্রফিট করছি, এর জন্য কিন্তু ওর কোনো লাভ নাই। সো ওর চাই হলো ফাস্ট বিজনেস। সো বিকজ অফ দ্য নেচার অফ দোজ টু বিজনেসেস দে আর অপারেটেড অ্যান্ড বিল্ট ইন টু ভেরি ডিফারেন্ট ওয়ে। বাট কোনো একটাকে পার্টিকুলারলি অনেক বেশি গ্লোরিফাই করা আমার মনে হয় না দরকার আছে, বিকজ এমন না যে ওর টাকা খেয়ে ফেলছে, ওর টাকা খেয়ে ফেলতেছে। স্টার্ট আপে যে টাকা দেয়, স্টার্ট আপে টাকা না দিলে ও কিন্তু ওই টাকাটা এসএমইকে কখনোই দিত না। সো ইটস আ রং কনসেপশন। অনেক সময় ভাবি না যে খালি স্টার্ট আপে কেন টাকা দিচ্ছে, এসএমইকে কেন টাকা দিচ্ছে না, বিকজ যেই টাকা স্টার্ট আপে যায় ওই টাকা যদি বাংলাদেশি স্টার্ট আপ না পায়, বাংলাদেশি এসএমই ওই টাকাটা কখনো পাবে না, বিকজ ওই টাকার প্রসেসটা ইজ ডিফারেন্ট। Absolutely. But did 10 minutes school really have near-death experiences? ও ইয়েস, আমার মনে হয় মেনি 2016 সাল ওয়াজ আ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, বিকজ আমি মেন্টাসে পড়াই, প্রচুর ব্যাচ পড়াই, অনেক টাকা কামাই, অনেক টাকা না, ডিসেন্ট অ্যামাউন্ট। ওই ইউনো আইবির ব্যাচ পড়ে কি মাসে 1.5 লাখ 2 লাখ টাকার মতো আসতো। ওই সিজনই ব্যবসা করতাম। আমি তখন আমি অনেক পড়াইতাম, বাট ওই 5 মাস। সো 5 মাসে মনে কর 7 থেকে 8 লাখ টাকা পাওয়া যেত। বাট এইটুকু জানতাম যে ওই 7 থেকে 8 লাখ টাকা আইমান সাদিক নেভার কেপ্ট টু হিমসেলফ। He would instantly reinvest it into 10 minutes. Absolutely. দেখতাম মানে আমি 1-2 মাসের মাথায় আমার ফার্স্ট খামটা পাইছিলাম, তো যত টাকাই হোক না কেন, তো তখন আই হ্যাড আ টিম লিডার যে কাজ করতো না, সে দেশে নাই এখন না। সো কাজ ছিল হচ্ছে জাস্ট কপি আর পেস্ট কীভাবে 200 কোয়েশ্চেন এইভাবে করে এখানে যাইতে হবে, অ্যান্ড দেন এমসিকিউ গুলা পেস্ট করতে হবে, অ্যান্ড দেন ওইটার মধ্যেও ইনোভেশন, লাইক ফার্স্টে কেউ গরুর মতো জাস্ট এরকম করে কোয়েশ্চেন পেজ, তারপর একটা করে অ্যান্সার, এরকম কেন করতেছে, পুরোটা একবারে নেই, তারপরে কাট করে পেস্ট কর, তাইলেই তো কম হয়ে গেল টাইম। বাট আমি পরে রিয়েলাইজ করলাম যে ম্যানেজার সে একটা কোয়েশ্চেনও কপি পেস্ট করে নাই, সে জাস্ট ম্যানেজ করছে, দ্যাট ওয়াজ দ্য ম্যানেজার। বাট ওই টাকাগুলো পাওয়ার সময় এই টাকাগুলো আসতেছে কোত্থেকে? ওখানে কোনো ভিসি নাই, কিছু নাই, কোনো স্পন্সর নাই, কিছু নাই, দ্যাট ওয়াজ কামিং ফ্রম আয়মান সাদিকের টিউশন ফিজ। সো উই নিউ যে ওই টিউশন ফি দিয়ে উনি বড়লোক হয়ে যাচ্ছে না। বাট আই ডিড সি পিপল টিউশন ফি দিয়ে গাড়ি কিনা, অনেক, হ্যাঁ ওটা হয়। বাট আমাদের বিএমডব্লিউ কিনে, আমাদের আমলে এত আমি তো কত যেটা বললাম যে আমার মাসে হাইয়েস্ট কামাইছি অ্যাট দ্য পিক অফ মাই ক্যারিয়ার, মানে আই এম দি বিগেস্ট ম্যাথ টিচার ওই আমলে। সো আমার 1.5 থেকে 2 লাখ কামাইতাম, 7 থেকে 8 সিজনে আসতো, 10 MS এ ঢালতাম। 16 সাল যখন পড়ানো ছেড়ে দিয়েছেন, আমাদের কিন্তু আনরিটেন ল ছিল যে আইবিএ যতদিন আসছে ততদিন পড়াচ্ছে, বের হয়ে গেলে কিন্তু আর কেউ পড়ায় না, নো ওয়ান। সো তখন তো জিরো ইনকাম। সো 2016 সালে অলমোস্ট মানি র্যান আউট। আমাদের ফার্স্ট যে স্পন্সরশিপটা যে ছিল, লক হচ্ছে না, টাকা অলমোস্ট শেষ। And during that period was very difficult. So যে চাকরি ঢুকবো কিনা, so that was one. Second ছিল হলো কোভিডের সময় আমরা কোয়ার্টারলি টাকা পাইতাম, কোম্পানিগুলো দিত
মার্চে বিল সাবমিট করতাম, 30 দিনের উইন্ডো থাকতো, এপ্রিলে টাকা দিত। মার্চে সব লকডাউনে বন্ধ হয়ে গেছে, এপ্রিলে টাকা পাই নাই। আমার টাকা আছে হলো এপ্রিল পর্যন্ত, এপ্রিলে টাকা পাওয়ার কথা, পাই নাই, 1 মাস চালাইছি। মেতে এখনও টাকা পাই না। আমার এখনো মনে আছে বাবার কাছে 16 লাখ টাকা ধার নিয়েছিলাম, বিকজ বেতন দিতে হবে। তখন বেতন ছিল হলো 15 লাখ টাকা, আর কোনো কিছু নাই, বেতনই দিতে হবে। 16 লাখ টাকা ধার নিয়েছিলাম। ওয়াজ এ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, অ্যান্ড দেন উই লঞ্চ দ্যাট বুক। থার্ড ডেথ এক্সপিরিয়েন্স ছিল হলো নিয়ার ডেথ হলো এই যে এই সেকোয়া থেকে $2 মিলিয়ন রেজ করার সময়। বিকজ তখন আমরা ব্যবসাকে পুশ করতেছি, বিকজ ইনভেস্টার আমাকে বলছে এটা ঠিক করো, অলমোস্ট ঠিক করে ফেলছে, টাকা আসবে। বাট দেন এগেন আমি তো জানি না এটা টাকা আসা টাইম লাইনটা। সো আমি যা ভাবছিলাম তার থেকে টাইম লাইন অ্যাকচুয়ালি ব্যাংকে টাকা হিট করে আরও 3 মাস পরে, বিকজ আবার কোম্পানি খোলা, অনেক জিনিসপত্র। তখন আরেকটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, আবার বাবার কাছে টাকা ধার নিয়েছি অ্যারাউন্ড 20 সামথিং, আবারও বেতন দিতে হবে। ওর ভালো একটা বাপও তো লাগে আসলে, এরকম না থাকলে তো জ্ঞান নেই। আমার বাবার, বাট আমার প্রতিবার আমার কাছে মনে হয়েছে যে আমি পরের মাসে, আমি কমেন্ট করছিলাম যে আমি পরের মাসে তোমাকে দিয়ে দিব, সো পরের মাসে সামহাও দিয়ে দিচ্ছি। অ্যান্ড প্রতিবারই আব্বু আমার জন্য মানে ওই ফিক্সড ডিপোজিট থাকে, ফিক্সড ভাঙছে, পরের মাসে আবার করছে, আবার দিছে। সো এই জন্য এখন আমার বাপ মানে আমার জন্য এরকম 20 লাখ টাকা মানে ফিক্সড ডিপোজিট 3 মাসে করে রাখছে, যে ছেলে ব্যবসা বন্ধ করবে আমার কাছ থেকে আসে টাকা যাবে। সো দিস ওয়ার 3 নিয়ার ডেথ experiences in TMS. Huh? Angel Bab. Angel Bab. Angel Bab. Yes. Damn. But yeah, there were near-death experiences. But because we talked about business models, right? So business model নিয়ে সবাই অনেক বুঝে, everyone has opinions, একজন একভাবে দেখে। So 10 minute school being 10 minute school online, যখন ফার্স্ট অফলাইন সেন্টার খোলা হলো, a lot of people had this opinion যে are you going backwards in time, like অনলাইন স্কুল থেকে তুমি এখন অফলাইন কোচিং সেন্টার হয়ে যাওয়ার চেষ্টা করতেছো? How does that make sense? So how does that make sense? Well, অনেকে ধরে যে EdTech কোম্পানি কেন অফলাইন? ওয়েল, আমি ওইটাকে যদি খুব অবজেক্টিভলি বলি, এডটেক মানে হলো এডুকেশন টেকনোলজি। সো টেকনোলজি যে অফলাইনে হইতে পারে না এমন তো কোনো কথা নাই, রাইট? সো অফলাইনে অ্যামাজন সাচ আ বিগ টেক কোম্পানি, ওদের ওয়্যার হাউস তো সব কিছু টেক এনেবল, এভরিথিং, রাইট? সো অফলাইনেও টেক এনেবল জিনিসপত্র করা পসিবল, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই আর প্ল্যানিং টু। জাস্ট টু শেয়ার আ ভেরি স্মল এক্সাম্পল, আমরাও ফ্রি ক্লাস নিই, অনেক জায়গায় ফ্রি ক্লাস নেয়। সো আমাদের একটা ছোট্ট একটা কোর্স আছে, এটা হলো স্পোকেন ইংলিশ ফর জুনিয়র, ছোটদের জন্য। সো ওরা যখন ক্লাসরুমে যায়, ওদের ফ্রি ক্লাস নেয়, ওরা বের হয়, প্যারেন্টসটা আমি দেখলাম ওদেরকে জিজ্ঞাসা করে, এই ক্লাস কেমন ছিল? ছোটো বাচ্চা বলে হ্যাঁ ভালো ছিল, অনেক বলে হ্যাঁ। পরে আমরা চিন্তা করলাম, আচ্ছা সিন্স আমাদের সব ক্যামেরা ট্যামেরা সব কিছু আছে, বড় একটা স্ক্রিন আছে, হাউ অ্যাবাউট ক্লাসে যে পুরো জিনিসটা হয় যদি আমরা লাইভ স্ট্রিম করি? ঠিক আছে, করি। বাইরে বসে প্যারেন্টসরা দেখলো, বাইরে সব প্যারেন্টসটা বসে আছে, ক্লাসে যা হচ্ছে অডিও সহ ডিরেক্টলি আমরা জাস্ট রিসেপশনের যে টিভিটা আছে স্ট্রিম করতেছি। ভেরি সিম্পল টেক, বাট টেক। কিন্তু প্যারেন্টস আর লাইক ওয়াও, আমার বাচ্চা, ওর বাচ্চাকে দেখতেছে টিভিতে দেখতেছে, টিভিতে দেখার মতো এক্সপিরিয়েন্স, ওদের সাথে খেলতেছে, জিজ্ঞাসা করতেছে, ইংলিশে উত্তর দিচ্ছে, পারতেছে না, ক্ল্যাপ করছে, অ্যান্ড দে আর লাইক সো মাচ ইনটু ইট। মানে প্যারেন্টসদেরকে আমি কখনো মানে শাহরুখ খানের মুভিও এত অ্যাট্রাকশন নিয়ে দেখে নাই। অ্যান্ড গেস হোয়াট, সো উই ক্যালকুলেট দ্য কনভার্জন রেট, যে আমাদের ক্লাসরুমে 30 জন করে বসতে পারে, 4টা ক্লাসরুম আছে, 120 জন বসতে পারে। 120 জন ফ্রি ক্লাস করলে কয়জন আবার কোর্সে ভর্তি হয়? এটা করার আগে কনভার্জন রেট হলো 8%। 100 জন থেকে 8 জন ভর্তি হয়ে যায়, মানে যাওয়ার সময় ভর্তি হয়ে যায়, পরে নাম্বারটা একটু বাড়ে, মানে 12-13% পর্যন্ত যায়। এটা করছি, ইল বি অ্যামেজ যে আমাদের কিছু কিছু ডেতে কনভার্জন রেট 25% to 30% হয়েছে। ইনসেইন। 8% থেকে 3x জাম্প, ক্যান ইউ ইম্যাজিন? স্মল টেক এনেবলমেন্ট। সো এরকম ছোটোখাটো অনেক এনেবলমেন্ট আছে, লাইক ক্লাসে আমাদের প্রতিটা ক্লাস মাল্টিমিডিয়া সাপোর্টেড। সো মাল্টিমিডিয়া ছাড়াও বোর্ডে অঙ্ক করায় যতটুকু কাভার করা যায়, তার থেকে অ্যাটলিস্ট 1.5 থেকে 1.8x সিলেবাস কাভার করা যায় যদি সব কিছু স্লাইডে থাকে। ভেরি স্মল টুইক, জাস্ট একটা মাল্টিমিডিয়া আনা, বাট তুমি প্রায় 1.5 to 1.8x ফাস্টার ক্লাস যাইতে পারো। সেরকম অনেক ইনোভেশন আমরা আনতেছি, যেটা ইউজুয়ালি কারেন্টলি মার্কেটে নাই। আমরাও যে প্ল্যান করে রাখছি তা না, বাট উই আর টেস্টিং ইট আউট। সো এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত, হোয়াট উই ফিগার্ড ওয়াজ, আমাদের বাংলাদেশে এখনও একটা বিশাল মেজরিটি তাদের কোর যদি একটা নিড থাকে, সেটার জন্য দে উইল অলওয়েজ রিলাই অন অ্যান অফলাইন সাপোর্ট, নো ম্যাটার হাউ গুড দ্য অনলাইন সলিউশন ইজ। সো ওই জায়গায় আমরা দেখতেছি অফলাইনটা অনেক বড় একটা ভরসা দেয়, সরো যে আমি ভরসা দেয় চোখের সামনে, তাহলে আই বিলিভ ইট মোর। অ্যাবসলিউটলি অনলাইনে ওই জিনিসটা আসে না। আমরা এখন যেটা করছি, দুইটা সলিউশন দিচ্ছি। যেমন আমাদের অফলাইনে ভর্তি হলে ইউ ক্যান অলসো গেট অনলাইন কন্টেন্ট। সো ক্লাস মিস করছো, দেখে নাও, পরীক্ষা মিস করছো, অনলাইনে দিয়ে দাও। সো কমপ্লিমেন্ট করতেছে। সো ইটস নট লাইক ব্যাকওয়ার্ডস যাচ্ছি, ইটস মোর লাইক
অডিয়েন্সের যে অ্যাকচুয়াল পেইন পয়েন্টটা আছে ওটা ওইটা আরো আমি বেটার solve ওয়েতে সলভ করতেছে Right. অ্যান্ড ইন দ্য মিন টাইম অলসো আমাদের আরপুও বাড়ানো পসিবল Yeah. উইচ ইজ আনাদার থিং কোম্পানি যখন বড় investors. হ্যাঁ Right. দিন শেষে ইট বিকামস মাচ মোর ইনভেস্টেবল কোম্পানি অ্যাবসলিউটলি বাট এই যে যেহেতু বারবার মানে ইন্টারন্যাশনাল সিনেরিও চিন্তা করলে বাইজুসের নাম আসবে Yeah. অ্যান্ড মাঝখানে এরকম একটা কাহিনী আসলো যে বাইজুস ইটসেলফ বছরের পর বছর ধরে লসে আছে হ্যাঁ। ওরা ওদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট ছাড়ছে না কোনোভাবেই সুবিধা করতে পারতেছে না কোভিডের পরে পুরো এডটেক মার্কেট মরে যেতেছে এরকম একটা ব্যাপার তো ওইটা আপনার মনে কি ভয় ধরাইছে এবং ভয় ধরালে হোয়াট ডিড ইউ ডু টু লাইক নট ফল ইন দ্য সেম ও ইয়েস অ্যাবসলিউটলি সি বাইজুস শুধুমাত্র এডটেক না বাইজুস ইন্ডিয়ার সবচেয়ে বড় থেকে বড় হাইয়েস্ট ভ্যালুড স্টার্ট আপ ছিল right. অ্যাট দ্য পিক অফ বাইজুস ইন দ্য লাস্ট রাউন্ড ওয়েন দে রেজ ইট ওয়াজ ভ্যালুড অ্যাট $22 billion $1 billion ইকুয়াল টু 11,000 কোটি টাকা ডিভ্যালুয়েশনের পরে 11,700 কোটি টাকা সো ইটস ইনসেইন রাইট সো নাও ইমাজিন 22 বিলিয়ন কত বেশি ওদের স্কেলটা ইজ অন আ ডিফারেন্ট লেভেল বাইজুস ইজ নট জাস্ট ওয়ান কোম্পানি কিন্তু ওদের প্যারেন্ট কোম্পানি হলো থিঙ্ক অ্যান্ড লার্ন ওইটার আন্ডারে বাইজুস আছে দে হ্যাভ আ লট অফ কোম্পানিজ ইনক্লুডিং ইউএস বেসড কোম্পানি যাদের করে অ্যাকোয়ার করছে সো এটা জাস্ট বিজনেস মডেলের ভয় না এটার ভয়টা হলো বাইজুস যদি ফল করে ওর সাথে অনেকগুলো কোম্পানি একসাথে ফল করবে অ্যান্ড বাইজুসে অনেক ইনভেস্টারের টাকা আছে ওই ইনভেস্টারের টাকাটাও রিটার্ন দিবে না সো আ লট অফ ইনভেস্টার্স Will উড হ্যাভ back আ off from এক্স্যাক্টলি আ ভেরি ব্যাড মাইন্ডসেট অ্যাবাউট এডটেক কোম্পানিজ অ্যান্ড দ্যাট উড ইন টার্ন হার্ট আস আওয়ার ফিউচার ফান্ড রেজিং প্রপেন্সিটি অর পসিবিলিটি সো ইন দ্যাট ওয়ে খালি ভয় না এটা ডিরেক্ট বিজনেস ইমপ্লিকেশন আছে ফর আস টু রেজ অ্যানাদার রাউন্ড Absolutely. But how did you navigate through it? So navigation Because obviously you face international investors এই টাইমের মধ্যে and Absolutely. they showed that skepticism যে বাইজুস পারতেছে না তুমি করতে পারো তুমি করতে পারো হ্যাঁ সো দ্য ফান পার্ট অ্যাবাউট raising investment from local VCs or international VCs is that to get one check you have to probably need to pitch 50 times so since আমরা রেগুলার পিচ করতে থাকি আমরা অলরেডি একটা ইম্প্যাক্ট দেখতেছি যে দে আর বিং কোয়াইট পেসিমিস্টিক অ্যাবাউট এডটেক নাম্বারস অ্যান্ড সি ওদের কম্পারেবলস ছিল নাও দ্য ডিফারেন্স ইজ আগে বাইজুসের সবগুলো নাম্বার ও ভালো কম্পারেবল হিসেবে আমাদেরকে দেখাইতো এখন আমাদেরকে বলে বাইজুসের নাম্বার কম্পারেবলগুলা ইটস স্টিল নট গুড এনাফ ইউ হ্যাভ টু গেট ইট বেটার বিকজ অ্যাট স্কেল বাইজুস এই নাম্বারগুলো নিয়ে ফেল করছে সো এখন আমাদের জন্য যেটা হয়ে গেছে থিংস আর বিকাম ইভেন মোর টাফার টু রেজ ফান্ডস বাট দুইটা অ্যাসপেক্টে এটা আমাদের জন্য একটু হলো কম ইম্প্যাক্টফুল ইজ দ্যাট ইন্টারন্যাশনাল ভিসি বা লোকাল ভিসিরা ডিফারেন্ট রাউন্ডের জন্য ডিফারেন্ট ভিসি থাকে যেমন যেই সব ভিসি সিড রাউন্ডে ইনভেস্ট করে তারা নট নেসেসারিলি সিরিজ বি সিতে ইনভেস্ট করে সো বাইজুস ওয়াজ অ্যাট সিরিজ সিডিই লেভেল মানে খুব বড় প্রাইভেট ইকুইটি অ্যান্ড সিরিজ ডি লেভেলের যারা ইনভেস্ট আছে ওরা ইনভেস্ট করতো whereas আমরা সিড লেভেল বা সিরিজ এ সো এখানকার ইনভেস্টাররা বা ওদের মাইন্ডসেটটা স্টিল ভেরি ডিফারেন্ট উইচ ইজ ওয়াই আমাদের সাথে ডিরেক্ট বাইজুসের ফেইলারগুলোর রিজনগুলোকে কম্পেয়ার করবে না বা করতেছে না বাট নেগেটিভ সেন্টিমেন্ট নামদালেস ওটা মাথায় থাকে আর একটা জিনিস যেটা ভালো হয়েছে বাইজুসের ফেইলার বলি বা টু গুড ডিগ্রি যে কন্ট্রোভার্সি বা ফিয়াস্কোগুলো আছে এগুলো থেকে একটা জিনিস বোঝা গেছে যে অল দ্য থিংস দ্যাট ডাজন্ট ওয়ার্ক Okay. যেগুলো ফেল করবে শিওর শট ওইটা বোঝা গেছে সো Could you give us a few pointers? যেমন একটা পয়েন্টার হলো একাডেমিক বিজনেস প্রি রেকর্ডেড কোর্স কন্টেন্ট দিয়ে চালানো Okay. একাডেমিক বিজনেস মিনস গ্রেড 1 টু গ্রেড 12 ওদের এখানে ক্লাসগুলো আগে থেকে রেকর্ড করে যদি রেকর্ড করে যদি দাও এটা হয় না they don't feel like যে they can clear their confusion এক্স্যাক্টলি রাইট কেয়ারটা পাওয়া যাচ্ছে এক্স্যাক্টলি টিচারের সাথে আদৌ কোনো ইন্টারাকশন হচ্ছে রাইট টাইমে যে বসতে হবে বিকজ গ্রেড 1 টু 12 ইজ অনলি অ্যাবাউট ডিসিপ্লিন ক্যারেটে কি ছিল ডিসিপ্লিন why do you love carrot so much after because it instilled discipline you right আমি ক্যান পাবলিকে পড়ছি তখন বুঝতাম না যে শৃঙ্খলা এখন বুঝি ওই ডিসিপ্লিনটা আসে না সো প্রি রেকর্ডেড কন্টেন্ট দিয়ে একাডেমিক বিজনেস গ্রো করা যায় না ইটস আ হাইপোথেসিস দ্যাট উই হ্যাড বাইজুস এটা প্রুভ করছে যে আসলেও হয় না অ্যান্ড উই অলসো ট্রাইড হয় নাই দ্য মোমেন্ট উই ট্রাইড লাইভ ওই যে এইচএসসি 21 ব্যাচে 2021 সালে উই গট 17,000 পেইড ইউজার্স ইন আ সিঙ্গেল ব্যাচ অ্যান্ড ওখানেও কিন্তু কোনো টেকের খুব একটা ইয়ে ছিল না আমরা ফেসবুক একটা গ্রুপে আনছি ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস হইতো বাট ইট ওয়ার্কড কেন বিকজ লাইভ সো এরকম অনেক হাইপোথেসিস আছে বিজনেসের ভিতরে ছোটোখাটো জিনিসপত্র যেটা কিনা বাইজুসের ফেইলারের কারণে অনেকগুলো প্রুভেন যে এটা হয় এটা হয় না সো কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো ওই পিওসিটা বা প্রুফ অফ কনসেপ্ট তৈরি করার প্যারাটা নেওয়া লাগতেছে না absolutely but crazy মানে stuff Yeah. যে যাকে এক্সাম্পল হিসেবে দেখতে হবে তাকেই আবার হতেছে একটা
অ্যালার্ম হিসেবে দেখতে হবে ভেরি সুন, এক বছরের মাথায় থিংস জাস্ট বাট আমার মাথায় যে কোয়েশ্চেন আমার মাথায় ঘুরতেছে সেটা হচ্ছে একটু পার্সোনাল লেভেলে Please. সিইং ইউ আর সিন যে আপনি কখনো বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন না, বাংলাদেশের বেস্ট হওয়া নিয়ে স্যাটিসফাইড হন না, অ্যান্ড ইট ওয়েন ব্যাক টু দি আইবিএ ডেজ। ধরেন আপনি ইউনিলিভারের লঞ্চ করা বিজমাস্ট্রোস জিতলেন বাংলাদেশ থেকে, ইউল বি ইনস্ট্যান্টলি আইং অন উইনিং দ্য হোল থিং, লেটস সে দ্য হোল ওয়ার্ল্ড কাপ, রাইট? অ্যান্ড দেন Ayman Sadiq is satisfied. Ayman Sadiq is not satisfied by, oh, আমি বাংলাদেশ থেকে বেস্ট টিম হয়ে গেছি, and then I'm happy, right? Now, if I apply that mentality in the business perspective, in 10 minute school perspective, আপনি তো বাইজুসকে এক্সাম্পল হিসেবে নিয়ে স্যাটিসফাইড থাকার মতো বা হ্যাপি থাকার মতো একটা মানুষ না। ইউ উড বি থিঙ্কিং অ্যাবাউট বিটিং বাইজুস, যে আরে কি ইন্ডিয়ান একটা স্টার্টআপ, এত বড় এক্সাম্পল, আমাকে ওদের কথা বারবার শুনতে হয়। রাফসান আমাকে টন্ট করতেছে। No, I'm not taunting. It's a genuine like ask, because you are like that as a human being, and I know যে যদি আপনাকে কেউ বারবার একটা এক্সাম্পল দেয় এভাবে, স্পেশালি একটা পাশের দেশের কারো এক্সাম্পল দেয় যে ও ইন্ডিয়া থেকে দেখো পুরা, তুমি ও তোমার জন্য গুরু, তোমার মডেল, তুমি ওটা চেস করো, ইটস সাপোজ টু মেক ইউ ফিল আনকমফোর্টেবল এভরি টাইম, অ্যান্ড নোয়িং ইউ আর সাপোজ টু বি লাইক, আমি কবে ওরে বিট করবো, আমি কবে ওর এক্সাম্পল হবো, আমি কবে পুরো ওয়ার্ল্ডের এক্সাম্পল হবো। হোয়াট আর ইউ ডুইং ইন দ্যাট পার্ট? ওয়েল হ্যাঁ, এইটা সঠিক। যারা আমাকে পার্সোনালি চিনে, ফর এক্সাম্পল ইউ নো হাউ কম্পারেটিভ আই এম। So yes, I'm on the point of how do you make peace with আচ্ছা, দ্য কম্পারেবলস ডিফিকাল্ট। আমি যেহেতু তুই জানিস আই এম সুপার কম্পারেটিভ, আমার কম্পারেবলসে প্যারা কম, বাট হাঁটতে অনেক খারাপ লাগে। and second how is a big like loss. আইবিএর এই একটা জিনিস খুবই ডিফিকাল্ট, বাট এইটা একটু হইলো ইট পুশেস ইউ টু ডু বেটার, বিকজ আইবিএতে যখন আমরা রানার্স আপ হইতাম, নো ওয়ান ইজ টু সেলিব্রেট। ভাই আমি একবার পরপর No one. তিনটা কম্পিটিশন রানার্স আপ হয়েছিলাম। আমার সো ক্রিয়েটিভ একটা ফ্রেন্ড আমাকে বলছে, ও তোমার নাম তো রানার্স আপ সান। ইট ফেল্ট লাইক আমার চামড়া চুনে বাইরে যেতেছে, লাইক রানার্স আপ হওয়া ইজি না। ও না, হ্যাঁ, রানার্স আপ হইলে একদম। আমার এখন মনে আছে একটা কম্পিটিশন আমি রানার্স আপ হয়েছি, আমি নাম বলবো না, আমার একটা ফ্রেন্ড হু ইজ ডুইং ভেরি গুড, অ্যাওয়ার্ড দিছে, অ্যাক্রিলিকের ইয়ে ছিল, সো দেয়ার ওয়াজ আ বেজ অ্যান্ড দেয়ার ওয়াজ দিস অ্যাওয়ার্ড। আসলো, আমরা তিনজন বসলাম, উই আর ভেরি স্যাড বিকজ উই থট উইল বি চ্যাম্পিয়ন্স। ও অ্যাওয়ার্ডটা জাস্ট চেয়ারের নিচে নিল, নিয়ে এরকম করে ভাঙলো, ভেঙে মানে বেজের সাথে উপরটা দিয়ে এখানে রাখলো। আমরা দুজন অবাক, কি করলি এটা? But yeah, so how does a human being like that? হ্যাঁ, ইটস ডিফিকাল্ট, বাট আমার কাছে মনে হয়েছে যে দ্য মার্কেট ইজ সো ভাস্টলি ডিফারেন্ট। আমাদের আসলে কম্পারেবলস আছে, বাট কম্পিটিশনটা এখনও নাই। যেমন ইন্ডিয়ান কোনো এডটেক বাংলাদেশে আসলে ঢুকতে পারবে না এত সুন, বিকজ দ্য মার্কেট ইজ ডাইনামিক্স আর সো ডিফারেন্ট, মডেলস আর সো ডিফারেন্ট। যদিও এডটেক বাট ইটস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আমরাও চিন্তা করছি যে দেশের বাইরে কিছু করবো কিনা, বিকজ দেশের বাইরে না হলে এই স্কেলটা কখনো ম্যাচ করা পসিবল না। বাট হোয়াট উই ফিগার্ড ওয়াজ যে বাংলাদেশের মার্কেটটাও এখন হেভিলি আনট্যাপড। এডটেক যদিও অনেকটুকু মানুষ চিনছে আফটার দ্য কোভিড, বাট আমি যদি পেইড কাস্টমারের দিক থেকে চিন্তা করি, দ্য মার্কেট ইজ প্রিটি নেসেন্ট। জাস্ট লাইক ই কমার্স অনেক হয়েছে, বাট ই কমার্সের থ্রু থেকে বাংলাদেশে কিন্তু 5%ও প্রোডাক্ট বিক্রি হয় না। সব প্রোডাক্ট কিন্তু অফলাইনেই বিক্রি হচ্ছে, রাইট? সো আ হিউজ মেজরিটি অফ পিপল এখনও এডটেকে প্রপারলি চিনে নাই, অর চিনলেও পেইং কাস্টমার হয় নাই। পেইং কাস্টমার না হলে ইটস নট আ কাস্টমার, ইটস জাস্ট এ কনজিউমার, রাইট? সো এইখানে খেলার এখন অনেক স্কোপ আছে। সো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট নেক্সট 2-3 ইয়ার্স আমরা বাংলাদেশি মার্কেটে ফোকাস করতে হবে, অর এলস উইল বি স্প্রেডিং আওয়ার সেলভস টু থিন। যেখানে একটু করছি, ওখানে একটু করছি, ওখানে একটু করছি, অ্যান্ড উইল বি বেসিকলি সেটিং আওয়ার সেলভস ফর ফেইলার। সো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ আওয়ার এটা উইকনেসও বলতে পারি, আমাদের রেস্ট্রিকশনের জায়গা থেকেও বলতে পারি। সো উই আর ফোকাসিং অন দ্য বাংলাদেশি মার্কেট ফর 2-3 ইয়ার্স। এই জন্য আমরা ওদেরকে কম্পিটিশন হিসেবে দেখতেছি না, ইন্সপিরেশন অর ব্যাড এক্সাম্পল হিসেবেই দেখতেছি। তো এইটা বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। সো Inspiration or bad example? What a way to like. However, results determine the মানে আলটিমেট রেসপেক্ট বলি অথবা কশাসের জায়গাটা বলি। Absolutely. Ayman Sadiq যদি Ayman Sadiq না হইতো, 10 minute school কি 10 minute school হইতো? হইতো অফকোর্স। আই স্টিল ফিল দের আর ফার বেটার অপারেটার্স দেন আই অ্যাম। আমার কাছে মনে হয়েছে যে আমার আর্লি ডেইজের খুব প্যাশনটা ছিল, অনেক কিছু না জেনেও থাকে না যে দৌড়াইতে পারে, ওইরকম একটা মানুষ আমি। বাট আই এম নট দ্য বেস্ট অপারেটর ইন দ্য কান্ট্রি, ইন নো ওয়ে ক্লোজার। আই এম নট দ্য বেস্ট সিইও ইন দ্য কান্ট্রি, ধারে কাছেও না। সো Who's the best CEO in the country? আই ডোন্ট নো, বিকজ আমি তো তাদের সাথে কাজ করি না। Who are some of the best CEOs in your eyes?
আমি যেহেতু ইন্টারনাল জানি না, এক্সটার্নালি কোম্পানির পিওভি থেকে দেখি, আমি আমার আশেপাশের পরিচিত আইবিআর যে সিনিয়র আছে তাদেরকে যে বড় বড় এমএনসি রান করতে, শেজাদ মুনিম, আই হ্যাভ সিন মাতাব ভাই, রবিতে আমি অনেকজনের সাথে কাজ করছি, ইউনিলিভারের জাভেদ ভাই ওয়াজ মাই ডিরেক্ট মেন্টর ডিউরিং দ্য ফিউচার লিডার্স লিগ, অ্যান্ড আই হ্যাভ সিন দেম হাউ কম্পোজড দে আর, দে রান লাইক 1000x বিগার বিজনেস দেন আই ডু। বাট যখন তার সাথে দেখা হলেন, লাস্ট দিন আমার একটা ব্র্যাকেট ইভেন্টে সবার সাথে দেখা হয়েছে, আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট সিইও দেয়ার, অ্যান্ড এভরিওয়ান এলস, মানে আমার নেক্সট ক্লোজেস্টও যে আছে সে আমার মনে হয় 10 বছর বড়। দ্য লেভেল অফ composure that they have, the calmness that they have is insane. And তখন আমি যখন তাদের সাথে কম্পেয়ার করি না, তখন আমি বুঝি যে আই এম নোওয়্যার ক্লোজার টু দেম, সো ইটস আ লং ওয়ে। সো এই জন্য আমি বলি যে আই এম নট দ্য বেস্ট অপারেটর, আই এম নট দ্য বেস্ট সিইও। সো প্রবাবলি ইনিশিয়াল আইডিয়েশনের পরে যদি অন্য কেউ এটা রান করতো, মেবি আরও বেটার রান করতে পারতো। বিকজ আমি যে শুরুর আগে বলতেছিলাম না যে দ্য ফাউন্ডার doesn't always turn out to be the best operator. বাট যেটা হয়, দ্য সেট ন্যারেটিভ ইজ যে ফাউন্ডার ওকেই আজীবন কোম্পানি চালাইতে হয়, অ্যান্ড এই কারণে কিন্তু অনেক কোম্পানি ফেল করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ পার্সন টু নো অর টু বি সেলফ অ্যাওয়্যার যে আচ্ছা আমি এইটাতে ভালো, বাট আই এম নট আ গুড অপারেটর, উই নিড টু হায়ার আ গুড অপারেটর, উই নিড টু গেট সামওয়ান হুজ ট্রেইনড টু ডু দিস। অ্যান্ড যেটা বললাম, বিজনেস ইজ নট জাস্ট অনলি অ্যাবাউট প্যাশন, দেয়ার আর মানে ট্রেইনড অপারেটার্স যাদের প্রতিটা বিজনেসে থাকা উচিত টু স্কেল ইট ফরওয়ার্ড। Absolutely. And the last bit of the podcast/episode will be on the person Ayman Sadiq more than the businessman Ayman Sadiq, because DIVC always believes in investing on founders, right? And being a good founder, I think, also has a lot of parallels with what is going on in your life and how do you approach life in the first place. So a CEO তো CEO ধরেন এখন বাংলাদেশে যেমন একটা ট্রেন্ড আছে, আমি দেখছি যে CXO বা CEO বা এরকম একটা C-O হওয়াটা অনেক ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট দেন আপনি কিসের সিইও, এটা লাইক মানে কোন কোম্পানিটা ইটসেলফের থেকে মানুষ ফ্যান্সি করে অনেক ডেজিগনেশনটা, হুইচ ইন লট অফ ওয়েজ ডাজন্ট মেক সেন্স টু মি। মানে লিঙ্কডইনে গেলে বাংলাদেশে কিন্তু লাখ লাখ সিএক্সও আছে, বাট ও কিসের কোম্পানির সিএক্সও আমি জানি না, রাইট? সো দ্য সিএক্সও টার্ম ইটসেলফ, দ্য সিইও টার্ম ইটসেলফ কামস উইথ আ লট অফ এরকম প্রেশার/এক্সপেকটেশনস। যেমন ইভেন ইন্ডিয়াতেও আপনি দেখবেন যে স্টার্ট আপের সিইওরা অনেক স্পোর্টস কার নিয়ে ঘুরে বেড়ায়, ফ্ল্যাশি লাইফস্টাইল, লাইক আরে সিইও মামা এরকম একটা ব্যাপার, রাইট? বাট একটা লেভেল পর্যন্ত যার আগে তো দ্য স্টার্ট আপ ডাজন্ট গিভ ইউ ক্রেজি মানি, লাইক হ্যাঁ একটা ভ্যালুয়েশন হবে, বা মেবি সামডে ইউ টেক এন এক্সিট, রাইট? বা অনেক মানে আস্তে আস্তে গ্রো করতে করতে একটা জায়গায় গিয়ে ঠিক আছে, ইউর হোল লাইফ ইজ সেট। ডু ইউ লুক ফরওয়ার্ড টু টাইম লাইক দ্যাট, যেখানে ইউর হোল লাইফ ইজ সেট, লাইক আপনি কোটি কোটি টাকা যেখানে আপনার কোম্পানিটা থেকে আইসা হয়ে যাবে, অ্যান্ড দেন ইউ উইল বাই লাইক আ ডুপ্লেক্স, লাইক এরকম কোথাও বিচ সাইড ভিলা, স্পোর্টস কার? ডু ইউ লুক ফরওয়ার্ড টু আ টাইম লাইক দ্যাট? অর ধরেন এখন যে ক্রেজি টাকা আপনি কামাইতে পারতেন, ইউ নো ভেরি ওয়েল যে আইবিএতে আপনি যেই ক্যালিবার নিয়ে বাইর হয়েছেন, যেই ক্যালিবারে ছিলেন, ওইটা দিয়ে এমএনসিতে ঢুকলে যেই লাইফস্টাইল অমুক তমুক, দ্যাট ফ্ল্যাশ যেটা এখন প্রবাবলি নাই, অর ওই চয়েসটা ইউ হ্যাভ মেড কনসিয়াসলি। When do you think about all these things, though, what is the thought process like? আমার কাছে মনে হয় যে হ্যাপিনেস ইজ আ প্র্যাকটিস, Okay. and I am a big consumer of contents by Alan Watts. ওর একটা ভিডিও আছে, আমি যদি এক্স্যাক্টলি বলতে পারবো, অনেক সুন্দর করে বলছি। Can you spell his name? Alan Watts, ALAN, Alan, WATTS, Alan Watts. Okay, Alan Watts. সো ও বলছিল যে হ্যাপিনেস ইজ ইন দ্য জার্নি। সো বলে, খুব সুন্দর একটা এক্সাম্পল দিছে যে দেখো লাইফের, ও বলছে যে মানুষের লাইফ মানুষ ইউজুয়ালি কম্পেয়ার করে জার্নির সাথে, বাট জার্নির সাথে কম্পেয়ার করলে একটু ডিফিকাল্ট হয়, বিকজ জার্নির একটা এন্ড থাকে। সো বলে যে আচ্ছা ইম্যাজিন তুমি ড্যান্স করতেছো বা তুমি গান গাচ্ছ, while you are dancing, do you wait for the dance to stop? না, you are enjoying the dancing, right? তুমি যখন গান গাচ্ছ বা গান শুনতেছো, তুমি কি ওয়েট করো কখন গানটা শেষ হবে অ্যান্ড তালি দিবা? না, তুমি গানটা শোনার সময় ইউ আর এনজয়িং ইট, রাইট? বা তুমি যখন খেলতেছো, do you wait for the final whistle? No, you are enjoying throughout the process. So life is like that. তুমি throughout the process you have to enjoy it. If you wait for the end, like a journey, you will never be happy. So do you see the parallels? Yeah. So don't treat life as a journey যে তুমি এক পর্যায়ে থেকে আরেক জায়গায় যাবা and যাওয়ার পর সেলিব্রেট করবা, তালি দিবা, because that happiness would last so little, and তারপরে you will embark on a new journey and আবারও একটা কষ্ট শুরু হবে. So rather than that, treat life as playing, singing or dancing. Enjoy the moment. So I have figured it's so true.
সো হেন্স আই টেল যে হ্যাপিনেস ইজ এ প্র্যাকটিস। What are the things you enjoy currently about your life? প্লেইং, রানিং আমার খুব ভালো লাগে অ্যাবসলুটলি। ডু ইউ নো নাভাল রাভিকান্তের একটা কথা আছে, নাভাল রাভিকান্ত ইজ ভেরি ফেমাস গাই অ্যান্ড এই স্টার্ট আপ ইকোসিস্টেমে ওর একটা কথা ইট হিট মি লাইক রিয়েলি হার্ড। অ্যান্ড ও বলছে যে ওর ফ্রেন্ড সার্কেলে তো সব মিলিয়নার্স বিলিয়নার্স অ্যান্ড অল, সো ওর ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করে যে ইফ ইউ আর সো স্মার্ট ওয়াই আর্নট ইউ হ্যাপি? অ্যান্ড ইটস স্ট্রাইক মি যে আরে আসলেও তো আই নো আ লট অফ মিলিয়নার্স, আমি বিলিয়নার কাউকে পার্সোনালি আমার ফ্রেন্ড সার্কেলে নেই, বাট মাল্টি মিলিয়নার আছে অনেকে। অ্যান্ড আই হ্যাভ সিন আ লট অফ দেম, দে আর সুপার স্ট্রেসড, দে আর নট হ্যাপি, they don't like their life, they don't like the jewels, they don't like their cars, they don't like the building that they live in, they don't like anything that they do in the entire day. So আমার তো ওই কোয়েশ্চেনটা করতে আচ্ছা ইফ ইউ আর সো স্মার্ট, ইউভ বিল্ট আ $multi-million বিজনেস, বাট ওয়াই আর্নট ইউ হ্যাপি? অ্যান্ড ইফ ইউ আর নট হ্যাপি হোয়াটস দ্য মিনিং অফ অল দিস? সো আমার কাছে এই জিনিসটা অনেক স্ট্রাইক করছে। সো আমি নাভালেরও বিশাল ফলোয়ার। সো আমার কাছে মনে হয় আই রিয়েলি ট্রাই নট টু ওয়েট ফর স্টাফ, বাট আই এম এ হিউম্যান বিং, আই ডু ওয়েট ফর আ লট অফ সাকসেসেস, আই ওয়ন্ট লাই। সো এটা করি, বাট মেন্টালি এটা প্র্যাকটিস করার চেষ্টা করি যে জার্নিটাকে এনজয় করো। সো এই জিনিসটা অনেক বেশি ম্যাটার করে। আমি জানি যে আপনি অনেক মাইলস্টোন সেট করে করে আগান। এই বছরের জন্য আপনার কয়েকটা মাইলস্টোন যেটা আপনি সেট করছেন, হ্যাঁ, কি কি অ্যাচিভ করছেন, কি করেন নাই? ইজ একদম রিটেন অন আ স্প্রেডশিট। আচ্ছা, ফার্স্ট অফ অল হলো আমার একটা মাইলস্টোন ছিল হলো ট্রায়াথলন যাওয়া। সো আমার এই আগামী বছরের টার্গেট অ্যাকচুয়ালি যে হাফ ট্রায়াথলন দেব। হাফ ট্রায়াথলন মানে হলো 1.9 kilo swimming on a open water, 90 kilo cycling, and then 21.1 kilo running, all পরপর। সো এটা আমার একটা টার্গেট আছে। সেকেন্ড একটা টার্গেট ছিল হলো আমি ফুটবলের টুর্নামেন্টে ব্যাক করবো অ্যান্ড আই উইন আ লট অফ ট্রফিস। সো এটা আমাদের একটা ট্রফিতে অলরেডি 2টা রানার্স আপ হয়েছে, একটা জিতছি। সো দ্যাটস 2 এই জিনিসটাই। থার্ড হলো আমি হেলথ ওয়াইজ অনেক কিছু ট্রাই করতেছি, সো ওইটার কিছু ইন্টারনাল বেঞ্চমার্ক আছে এইটা। ফোর্থ হলো আমার দেশ ঘুরবে। আমি অনেক দিন ধরে অনেক কিছু আটকায় আছে, যে এখন আমার বিয়ে হয়েছে, আমার বউ আমাকে এখন রেগুলারলি পুশ করে যে আমি কোনো ছুটি নেই না, এই করি না ওই করি না। সো উই হ্যাভ বোথ মেড আ ট্রাভেল লিস্ট যে এই জায়গায় যাইতে হবে। অ্যান্ড আমি আমার ওয়াইফকেও নিয়ে আসছিলাম ওর ইউরো ট্যুরের মাঝখান থেকে যে প্লিজ আসো, ব্যবসার খারাপ অবস্থা ছিল তখন। সো একটা পেন্ডিং ইউরো ট্যুর আছে। সো দ্যাটস দ্যাট। কন্টেন্ট নিয়ে আমার একটা প্ল্যান আছে, আমার অনেক দিনের একটা ইচ্ছা, আমি একটা প্লেলিস্ট বানাবো। আমার সবাই এডুকেশন সিস্টেম নিয়ে প্যারা আছে না, যে স্কুলে এটা শেখায় না, কলেজে এটা শেখায় না। আমার একটা সিরিজ বানানোর ইচ্ছা আছে যে স্কুলে শেখায়নি, অল দোজ থিংস যেটা স্কুলে শেখায়নি। হ্যাঁ, বানানো হচ্ছে না। সো ইটস এই ইয়ারের প্ল্যান আছে। আর বিজনেসের প্ল্যান আছে অনেকগুলো, বিজনেস মেট্রিকের একটা জায়গা। আমি যেমন এই ভেঞ্চার ব্যাক কোম্পানির একটা প্রেশার হলো যে ইউর অলওয়েজ আন্ডার লট অফ স্ট্রেস, বিকজ গ্রো করতে হবে, গ্রো করতে হবে। বাট বিজনেস ওয়াইজ বেশ কিছু মেট্রিক আছে, অফকোর্স আমাদের কিছু বার্ন কমাইতে হবে, বিকজ ইটস স্টার্ট আপ, প্রতি মাসে একটা বার্ন আছে, বার্ন কমাইতে হবে, প্রফিটেবিলিটির কাছাকাছি যাইতে হবে। সো দ্যাটস আ বেঞ্চমার্ক। অ্যান্ড অফলাইন সেন্টার নিয়ে একটা বড় টার্গেট আছে, নেক্সট 18 মাসে 200 ক্লাসরুম করা। সো 200 ক্লাসরুম, বিকজ আমরা একটা হিসাবে দেখছি যে পার ক্লাসরুম ইউনিট ইকোনমিক্স করে এটা হয়। সো ওয়ান্ট টু স্কেল ইট টু 200 ক্লাসরুম। সো উই ওপেন দ্য ফার্স্ট সেন্টার উইথ 4 ক্লাসরুমস। উপর তার নিচে ইল বি 8, নেক্সট মান্থে আরও 10টা হয়ে যাবে, ইল বি 18। সো দ্য টার্গেট ইজ টু টেক ইট টু 200 ক্লাসরুমস ইন 18 months। সো এই তো। খুব কম মানুষ আছে যাদেরকে এরকম মাইলস্টোন জিজ্ঞেস করলে এভাবে করে ধাপ 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 করে বলতে থাকবেন। ইনফ্যাক্ট আমি এটা করছি আমার লাইফের ওকে আর করছি। স্টার্ট আপের গোল টার্গেটিং একটা ইয়ে আছে, অবজেক্টিভ কি রেজাল্টস। সো ইটস ভেরি ইন্টারেস্টিং, বুঝছস। আমাকে এবার আমি ওমরা করতে যখন গেছি, সো ওমরা করতে যাওয়ার সময় তো আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি হাউজ ওমরা এক্সপিরিয়েন্স, কী করতে গেত, কারণ আমি কখনো যাই না, এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো একজন বলছে যে কাবা ঘর ফার্স্ট টাইম যখন দেখে তখন আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ ওই দোয়া পূরণ করে। আল্লাহর ঘরে যাচ্ছি, যাতা তো চাওয়া যাবে না, অ্যান্ড ইউ নিড আ লিস্ট। আই মেড আ কংক্রিট লিস্ট, আমি এইটা চাবো। আই প্র্যাকটিসড ইট। আমি দেখছি, আমি যাওয়ার সময় জিজ্ঞাসা করছি দোতলা থেকে একটু তো কাবার সময় দেখা যাচ্ছে এখন কি দোয়া পড়বো না, পুরোটা ওকে 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 নামছি, দেখছি আমি একেবারে রিটার্ন লিস্ট দেখে চাইছি আল্লাহ 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 আমার এটা মানে লিস্ট করে আনছে। এটা কি ইউজুয়ালি তো এরকম হয় না, ইউজুয়ালি পিপল কাম আপ উইথ র্যান্ডম থিংস। হ্যাঁ, বাট আল্লাহ দেখবে যে স্প্রেডশিট বানায় নিয়ে আমার কাছে কে আসলে, আল্লাহ দেখবে যে এই বান্দা সিরিয়াস, এই বান্দা আসলেই চায় জিনিসটাকে, means it. এত এফিশিয়েন্সি নিয়ে দোয়া তো কাউকে করতে দেখি না। ইটস পুটিং মি, ইটস সো ইম্পর্টেন্ট। যেমন আমার মা আমাকে বলছিল যে তুই যায় দোয়া করবি যে আমি যতদিন বেঁচে আসি মানে সহি সালামতের জন্য বাঁচি। ঠিক আছে, আমি এটা দিয়ে শুরু করবো। সো ওখান থেকে একদম
যেমন দের ইজ এ থিং কল লাইফ স্প্যান অ্যান্ড হেলথ স্প্যান জানোস Yeah. সো হেলথ স্প্যান ইজ কতদিন তুই Healthy প্রপার with হেলদি your- আছিস, yeah. লাইফ স্প্যান তোর হাতে নাই, তোর হাতে আছে হেলথ স্প্যান। সো টার্গেট তুই 70 বছর যদি বাঁচিস 70 বছরের জন্য হেলদি Healthy থাকিস, থাকিস, হ্যাঁ। সো দ্যাটস হোয়াট ম্যাটার্স। Yeah. অনেকে বলে আমি রেগুলার দূরে, অনেকে বলে এত দূরে লাভ কি হয়, হঠাৎ করে ধূপ করে তো মরেই যাবেন, ধূপ করে মরে গেলে যাবো মইরা, অসুবিধা নেই, ওটা আমার হাতে নাই, বাট যতদিন মরতেছি না ততদিন হেলদি থাকাটাই যে প্রায়োরিটি। genuinely felt যে যখন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা যায়, ঘাম ঝরানো যায়, Yeah. ওই টাইমে যে প্রোডাক্টিভিটি, যে এফিসিয়েন্সিটা এক্সপেরিয়েন্স করা যায়, ওটা কখনো Oh, absolutely আইডল not. লাইফস্টাইলে কোনোভাবে পসিবল না। অ্যাবসলিউটলি নট। আমার কাছে মনে হয় ফাইনালি বাংলাদেশি জিনিসটা আসতেছে, অ্যান্ড আই রিয়েলি থিঙ্ক within 2-3 years running would be the most participated sport event in Bangladesh. Participated. Do you want to build a company around that? Good question. If you are, I haven't thought about it. আমি নিজের ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্ট মাইলস্টোনগুলোর উপর এখন ফোকাস করতেছি। So But here's চিন্তা something করবো। for the audience. If you think যে you just heard যে from a man যে ব্যবসাও বুঝে, যে দৌড়ও বুঝে, and he thinks যে 2-3 বছরের মধ্যে is going to be one of the biggest trends. If you have an idea যেটা আসলে can cater to that trend, and if you want to pitch to DIVC, come pitch. Let's see তোমাদের মাথা কিরকম চলে। Yeah. আসলেই ভালো একটা আইডিয়া হয়, Yeah, maybe yeah. that company will come to life, and maybe Ayman Sadiq will be a co-founder or Yeah. partner. Who knows? And for that at least একটা রানিং ইভেন্টে পার্টিসিপেট করো, একটা তাহলে বুঝবা আমরা যে বুঝে যাবো, pitch কত শুনে যে জায়গায় তুমি- ব্যবসা করার স্কোপ আছে। Exactly, right. So, আমার এখান থেকে যে জিনিসগুলো বের করার ইচ্ছা ছিল, আমি মোটামুটি অনেক কিছু বের করে ফেলছি, অ্যান্ড আই হোপ যে অ্যাজ অডিয়েন্স মেম্বার্স ইউ হ্যাভ অলসো টেকেন আ লট অফ নোটস, অ্যান্ড ইউ উইল কিপ দোজ নোটস, ইউজ দোজ নোটস, পুট দ্যাট ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড share those notes while sharing this video on social media. We will genuinely look for the best note taker. আমার কাছে মনে হয় যে if like the most serious audience of this podcast will also be a good founder, and you might not have a good idea, but if you have this ethics, like work ethics, but discipline, but this grit, আপনাকে দিয়ে অনেক কিছু পসিবল, বাকিটা আমরা বানিয়ে নিতে পারবো। That's what we believe in DIVC. So yeah, let's see who that person is going to be. But I have like encountered you in lot of circumstances in life, and I've hosted you in a lot of different shows. This was a very different one. Jekhane we talked about business persona, about the acumen of Ayman Sadiq, right? But my last question would be, আপনার বয়স 60 বছর, you are happily married, probably have kids by then, right? They're also grown up, right? ওই টাইমটায় what do you want life to look like, and what do you want your business to look like? ওই টাইমে আমি নিজেকে অপারেটর রোলে দেখি না। ওই টাইমে আই রিয়েলি ওয়ান্ট যে প্রবলি আমি ইনভেস্ট করতেছি ইন ডিফারেন্ট বিজনেস, বিকজ দের ইজ আ পার্ট অফ মি উইচ লাভস টু মেন্টর পিপল, Okay. অ্যান্ড আই থিঙ্ক বাই দেন আইল হ্যাভ many more experiences of failures in businesses, and probably পোড় খাওয়া এক বিজনেসম্যান হব, and probably would really want to invest in people, in businesses, because আমার অনেক মজা লাগে। I watch Shark Tank, I used to work Dragon's Den, আমার খুব মজা লাগে, and I had this vision যে লাইফে কোনো একটা সময় টাকা পয়সা হইলে ওটা এত হবে না, বাট বাংলাদেশি কনটেক্সটে প্রবাবলি এরকম হবে। তারপর আমি লাস্ট দিন একটা দেখছিলাম যে এসএমইদের উপর খুব একটা টাকা পয়সা দেওয়া না। হাউ অ্যাবাউট স্টার্ট আপ ভেঞ্চার স্টুডিও থাকে, এসএমই ভেঞ্চার স্টুডিও, ইট বি ফান, পিপল কামিং ইন, পিচিং। আমার পিচ ডেক দেখতে খুব মজা লাগে। সো লট অফ গুড থিংস, আমার পড়াইতে ভালো লাগে, পিচ ডেক ভালো লাগে, মেন সিজনের ফিডব্যাক দিতে অনেক ভালো লাগে, আর ওটা যদি টাকা জেনারেট করা ভালো লাগবে। সিয়া আমি 60, আমার বাসার পাশে একটা ফুটসল ফিল্ড আছে, আমি রেগুলারলি ফুটবল খেলতেছি। উৎসালটা ইয়েস আমার একটা ফুটসল ফিল্ড আছে। আমি আমার I'll probably pay people to lose to you at that point of time. Like আমি I'll probably have 60-year-old friends যারা খেলতে পারবে না, এমনি হারবে। সো আই ডোন্ট নিড টু পে পিপল। সো প্রবলেম আমার ফ্রেন্ডরা আছে, আমি ফুটবল খেলতেছি দিনের রাতের বেলা, আর দিনের বেলা আমি বসে বসে পিচ টেক দেখতেছি, টাকা ইনভেস্ট করতেছি। ইয়া that would be a good life. That would be a good life. And speaking of good life, I think you have also experienced a bit of good life while watching this podcast, because sometimes when you watch something good, that actually makes you feel like you are also a part of the conversation, teaches you something, and gives you a part of the valuable lessons that he has learned through his experience and through years of like learning and passion and hard work. I think that is something to be grateful for. So if you're grateful, support 10 Minute School, support Ayman Sadiq in his different endeavors. And if you want to, let's say, at this point of the podcast, if you're still watching, you're supposed to have this feeling of discomfort যে এই আমি কি করতেছি করার ডিম, আমি কবে লাইক এটার অল্প একটু পার্সেন্টেজ হইলেও কবে পাবো, বা কবে এরকম হইতে পারবো। সো টেক ইউর ফার্স্ট স্টেপ, build something, build a prototype, make that idea come to life, or even if it doesn't come to life, change that idea into something else, try something different again, and
আর কিছু না হোক আয়মান সাদিক যতগুলো কোর্স বানাইছে লাইফে ওগুলো একবার করে শেষ করলেও দেখবেন যে আপনার লাইফ অনেক চেঞ্জ হয়ে গেছে দ্যাট চেঞ্জ মাই লাইফ সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন মিস্টার আয়মান সাদিক ফর My sharing pleasure, your Rafsan Sabab. valuable lessons and knowledge with us. DIVC team is grateful. We are grateful. Any last words for the audience or people who are watching this podcast? আমার কাছে মনে হয় যে ইউ ডোন্ট নিড টু বি আ ভেরি স্পেশাল পার্সন টু স্টার্ট আ ভেঞ্চার ডাজেন্ট নিড টু বি আ স্টার্ট আপ পার্সে ইট ক্যান বি অ্যান SME সো আমার কাছে মনে হয় টেকিং দ্য ফার্স্ট স্টেপ ইজ অফেন টাইম দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান 0 to 1 ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান অ্যান্ড আমার কাছে মনে হয় ফার্স্ট স্টেপটা যদি নেয়ার একটু হলেও ইনিশিয়েটিভ আমরা নিই দ্যাট উড বি আ বিগ ইম্প্যাক্ট অফ দিস ভিডিও সো এগেন রাফসান যেটা বললো আপনি যদি এখনও ভিডিওটা দেখে থাকেন প্রবলি ভিডিওটা শেষ করার পরে মানে পেন অন পেপার নিয়ে অথবা একটা স্প্রেডশিট নিয়ে নিজের জাস্ট আইডিয়াটা জট ডাউন করেন দ্যাট উড প্রবলি বি 0 to 1 অ্যান্ড উড বি অ্যান আইডিয়াল ইম্প্যাক্ট অফ দিস ভিডিও সো বেস্ট উইশেস ফর দ্যাট But just letting you know, Ayman Sadiq likes spreadsheets more than anything else. Bye. Bye.